ওকে, সো আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখবো সেটা হলো চ্যাপ্টার 24। চ্যাপ্টার 24 ইজ রিলেটেড টু মনিটারি পলিসি থিওরি। সো আমরা অনেকদিন পরে ক্লাস শুরু করছি, সো আমাদের খেয়াল রাখতে হবে এটা চ্যাপ্টার 24 ইজ এ কন্টিনিউশন চ্যাপ্টার 23। সো চ্যাপ্টার 23 তে আমরা যে ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছি সেটার উপরই আরো ইন ডেপথে আলোচনা করা হবে চ্যাপ্টার 24। সো আমি চ্যাপ্টার 23 শুরু করার আগে, চ্যাপ্টার 24 শুরু করার আগে চ্যাপ্টার 23 থেকে 2-3টা জিনিস একটু রিক্যাপ করব, যেন আপনাদের যখন আমি 24 এর ইস্যুগুলোতে আলোচনা করব আপনারা যাতে একটু ডিটেলসে বুঝতে পারেন। তো আমি এখন চ্যাপ্টার 23 এর স্লাইড গুলো শেয়ার করতেছি। সো এটা ছিল আমাদের মূলত চ্যাপ্টার 23। এখানে আমরা মূলত এগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই অ্যানালাইসিস দেখেছিলাম, এবং এগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা মূলত দেখতে চাচ্ছিলাম যে সেটা আমাদের কিভাবে ইনফ্লেশন রেটকে ইম্প্যাক্ট করে। ঠিক আছে, তো এগ্রিগেট আউটপুটের সাথে ইনফ্লেশন রেটের ইম্প্যাক্ট, সেখানে আমরা মূলত দেখেছিলাম আমরা কিভাবে এগ্রিগেট ডিমান্ড কার্ভ পাই এবং কিভাবে এগ্রিগেট সাপ্লাই কার্ভ পাই, এবং দুইটার সংমিশ্রণে আমাদের যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আসে সেই পয়েন্টটা হলো আমাদের এগ্রিগেট আউটপুট কত হবে, এন্ড এই এগ্রিগেট আউটপুটে আমাদের ইনফ্লেশন রেটটা কতটুকু হবে। ঠিক আছে, সো এটা যদি আপনাদের খেয়াল থাকে, আমরা মূলত কয়েকটা ইস্যু একটু সংক্ষেপে বলে নিই। যে আমাদের প্রথমত আমরা বলেছিলাম এগ্রিগেট ডিমান্ড কার্ভের এগ্রিগেট ডিমান্ড কার্ভটা কিভাবে আসতেছে। আমরা বলেছিলাম ইনফ্লেশন রেটকে যদি আমরা প্রাইসের সাথে কম্পারিজন করি, আমরা জানি প্রাইস যখন বাড়ে ইনফ্লেশন বাড়ে। সো আমরা বলেছি যে যখন প্রাইস বেশি থাকে তখন আমাদের ডিমান্ড কম হয়, দেন যখন প্রাইস কমে যায় তখন আমাদের ডিমান্ড বেশি হয়। সিমিলার ওয়েতে আমরা যদি প্রাইসের জায়গায় ইনফ্লেশন রেট চিন্তা করি, সো ইনফ্লেশন রেট যখন বেশি থাকবে আমাদের এগ্রিগেট ডিমান্ড কম থাকবে, ইনফ্লেশন রেট যখন কম থাকবে আমাদের এগ্রিগেট ডিমান্ড বেশি থাকবে। সো এগ্রিগেট ডিমান্ড বেশি থাকবে, এবং দেন আমি এটার সাথে এই গ্রাফের সাথে যখন সাপ্লাই ইনপুট করবো তখন আমরা জানতে পারবো আমাদের ইকুইলিব্রিয়াম এগ্রিগেট আউটপুটটা কত হবে। দেন আমরা আলোচনা করেছিলাম এগ্রিগেট ডিমান্ড কার্ভ কেন শিফট করে কারণ আমরা এই ইস্যুগুলো বলেছিলাম যে এখানে আমাদের অটোনমাস আমাদের রিয়েল ইন্টারেস্ট রেট ছিল, অটোনমাস গভর্নমেন্ট স্পেন্ডিং ছিল, ট্যাক্স ছিল, নেট নেট এক্সপোর্ট ছিল, কনজাম্পশন ছিল, ইনভেস্টমেন্ট ছিল, এন্ড ফ্রিকশন ছিল, ফাইন্যান্সিয়াল ফ্রিকশন ছিল। সো এইসব কারণে আমরা বলেছি আমাদের এগ্রিগেট ডিমান্ড কার্ভ কি হয়, এগ্রিগেট ডিমান্ড কার্ভ শিফট করে। সো এখানে আমরা সেই কথাগুলো বলেছি। দেন আমরা চলে আসছি এগ্রিগেট সাপ্লাই এ। তো এগ্রিগেট সাপ্লাই এর ক্ষেত্রে আমরা দুই ধরনের এগ্রিগেট সাপ্লাই কার্ভের কথা বলেছি, একটা হলো লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, একটা ছিল শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। তো লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা হবে ভার্টিক্যাল। কারণ কি, কারণ আমরা বলছি যে লং রানে আসলে ইকোনমিতে যে সাপ্লাইয়ের যে ইকোনমিতে যে আপনার প্রোডাকশনের যে ম্যাটেরিয়াল গুলো আছে, আমরা বলি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, প্রোডাকশনের যে ম্যাটেরিয়াল সেগুলো কি থাকে, ফিক্স থাকে লং রান। সো লং রানে আমরা বলেছি যে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা এটা হবে একটা ভার্টিক্যাল লাইন। এটাও শিফট করতে পারে বিভিন্ন সময় যখন আমাদের ইকোনমিতে যদি এরকম কোনো কিছু হয় যেটার কারণে আপনার এই ইনপুটস অফ প্রোডাকশন যদি আপনার কমে যায় কোনো কারণে, সেই ক্ষেত্রে আমরা বলি যে আমাদের লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ ক্যান বি শিফটেড। তো এমন যদি হয় যে আমার লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, সাপোজ আপনারা এই প্যান্ডেমিকের কথাই যদি চিন্তা করেন, যদি এমন হয় যে প্যান্ডেমিকের কারণে লেবারের আপনার এগ্রিগেট এইজ কমে যাচ্ছে, ঠিক আছে, এগ্রিগেট এইজ কমে যাচ্ছে যদি আমরা বলি, তো সেক্ষেত্রে কি হবে, লেবারের এগ্রিগেট এইজ যদি কমে যায় তার মানে আমার ইকোনমিতে লেবার ফোর্স কমে যাবে। তো লেবার ফোর্স যদি কমে যায় তখন আমার ইকোনমিতে কি হবে, একটা লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট হবে। দ্যাট মিনস এটা কমবে আর কি। ঠিক আছে, তো এমন যদি হয়, অনেক সময় দেখা যায় যে আমরা ল্যান্ড রিক্লেমেশন করি, দ্যাট মিনস ধরেন বাংলাদেশের মানচিত্র ছিল এরকম, আমরা আরো একটা অংশ পেয়ে গেলাম ল্যান্ড কোনো কারণে,
ঠিক আছে, বা যে কোনো ওয়েতে বাংলাদেশের সীমানার মধ্যে একটা ল্যান্ড হইলো যেখানে আমি কি করতে পারি, প্রোডাকশন করতে পারি। সো এইরকম যদি কোনো কিছু হয় সেটার কারণে কি হতে পারে, আমার লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ রাইট ওয়ার্ড শিফট করতে পারে, দ্যাট মিনস এগ্রিগেট সাপ্লাই বাড়ানো সম্ভব। ঠিক আছে, তো এরকম কিছু কারণ থাকবে যেটার কারণে অবশ্যই আপনার কি হবে, যে ক্যাপিটাল, লেবার, টেকনোলজি এইসব শিফট করবে। এগুলো যদি শিফট মানে এগুলোর চেঞ্জ হবে, রিমার্কেবল চেঞ্জ হবে, যেটার কারণে আপনার সাপ্লাই শিফট করবে। তো এই কথাগুলো আমরা বলে আসছি। দেন আমরা বলেছি যে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা কিভাবে শিফট হয়। শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা তিনটা কারণে শিফট হয়। একটা হলো এক্সপেক্টেড ইনফ্লেশন, আরেকটা হলো ইনফ্লেশন শক, আরেকটা হলো আউটপুট গ্যাপ। তো এগ্রিগেট শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা যদি আপনারা খেয়াল করেন, এটা কিন্তু ভার্টিক্যাল না, এটা হবে স্ল্যান্ট লাইন। সো এটা একটা আপওয়ার্ড স্লোপিং লাইন। তো আমরা বলছি যে আমাদের এক্সপেক্টেড ইনফ্লেশন যদি পজিটিভ হয়, যে আমরা যদি এক্সপেক্ট করি ইন ফিউচারে ইনফ্লেশন বাড়বে, তখন আমরা কি করব, আমরা ইনফ্লেশন বাড়া মানে আপনার কি হচ্ছে, প্রাইস বেড়ে যাচ্ছে। সো আমি কি করব, আরো বেশি সাপ্লাই করব। ঠিক আছে, সো আমাদের লেফট ওয়ার্ড শিফট করব। সেম একটা ইনফ্লেশন শক যদি হয়, দ্যাট মিনস ইনফ্লেশন শক বলতে বোঝাচ্ছে যে আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো আছে, ল্যান্ড, লেবার, ম্যাটেরিয়াল, সেগুলোর যেই রিটার্ন আছে, ল্যান্ডের রিটার্ন হলো রেন্ট, লেবারের রিটার্ন হলো ওয়েজ। ঠিক আছে, সো এগুলা যদি কোনো কারণে বৃদ্ধি পায়, ঠিক আছে, অথবা আপনার যে ম্যাটেরিয়াল যেটা আছে, আপনার র ম্যাটেরিয়াল, সেটার কস্ট যদি বেড়ে যায়, যেমন আমরা উদাহরণস্বরূপ বলেছিলাম যে আমাদের যদি এমন হয় যে বেশিরভাগ প্রোডাকশনের র ম্যাটেরিয়াল হলো আপনার ন্যাচারাল ওয়েল, যেটা আমরা ভূগর্ভ থেকে নিয়ে আসি। তো এই তেলের দাম যদি বেড়ে যায়, আমরা জানি সাপ্লাই এর প্রোডাকশন কস্ট বেড়ে যায়, এবং প্রোডাকশন কস্ট যখন বেড়ে যায় তখন আমরা কি করি, হাই সাপ্লাই করার চেষ্টা করি টু গেট টু আর্ন মোর রেভিনিউ। ঠিক আছে, এন্ড দেন হলো পারসিস্টেন্ট আউটপুট গ্যাপ। তো আউটপুট গ্যাপটা যদি আপনারা খেয়াল করেন, আমরা বলে আসছি যে আমাদের একটা পটেনশিয়াল আউটপুট আছে। পটেনশিয়াল আউটপুটটা ডিপেন্ড করে কিসের উপর, যেটা আমরা বলে আসছি যে এই যে আমাদের লং রান এগ্রিগেট সাপ্লাই যেটা, সেটাই আসলে পটেনশিয়াল আউটপুট। পটেনশিয়াল আউটপুটটা হলো যে ইকোনমিতে আমার যেই রিসোর্সেস আছে, আমি একটু আগে যেগুলো বললাম, ল্যান্ড, লেবার, ম্যাটেরিয়াল, এগুলো আমি সম্পূর্ণ ইউজ করে আমি কতটুকু সাপ্লাই করতে পারবো, সেটা হলো আমার লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। সেটার সাথে আমার শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভের চেঞ্জ কতটুকু। ঠিক আছে, যদি এটা পজিটিভ হয় তাহলে একটা ইম্প্যাক্ট, নেগেটিভ হলে আরেকটা ইম্প্যাক্ট। জেনারেলি যখন পটেনশিয়াল আউটপুট থেকে আপনার শর্ট টার্ম আউটপুট যদি বেশি হয়, তার মানে কি আপনার ইন ফিউচারে এটা আপনার আপনার সাপ্লাই কমে যাবে, সেম সেম প্রাইসে আপনার সাপ্লাই কমে যাওয়ার কথা। ঠিক আছে, কারণ কি আপনি পটেনশিয়ালের থেকে আপনি কি করতেছেন, বেশি সাপ্লাই করতেছেন। ঠিক আছে, তো আবার এমন যদি হয় আপনি পটেনশিয়ালের থেকে কম সাপ্লাই করছেন, তখন আপনি সেম রেটেই আপনি কি করবেন, বেশি সাপ্লাই দিবেন। তো এখানে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে আপনি সাপোজ আপনি এই পয়েন্টে আছেন, তো এই পয়েন্টে যদি আপনি থাকেন, এই পয়েন্টে আছেন আপনি, তো এই পয়েন্টে যদি আপনি থাকেন, তো আপনার ইনফ্লেশন রেট সাপোজ এখানে 5%। ঠিক আছে, তো এই পয়েন্টে সাপোজ আপনার আউটপুট হলো এইটা। ঠিক আছে, তো এইটা সাপোজ হলো আপনার কি এটা হলো আপনার অ্যাকচুয়াল আউটপুট, কিন্তু আপনার পটেনশিয়াল আউটপুট হলো এর থেকে কম। সাপোজ এই পয়েন্টে হলো আপনার পটেনশিয়াল আউটপুট। ঠিক আছে, এটা হলো আপনার পটেনশিয়াল আউটপুট। তো আপনার পটেনশিয়াল আউটপুট যদি আপনার অ্যাকচুয়াল আউটপুট থেকে কম হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনার এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করবে। কারণ কি, কারণ আপনি এইখানে তো কনসিস্টেন্টলি থাকতে পারবেন না। কেন পারবেন না? বিকজ এটা তো আপনার পটেনশিয়ালের থেকে বেশি। তো আপনি কি করতে পারবেন না, আপনি এখানে থাকতে পারবেন। তখন আপনার এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট হয় আলটিমেটলি এখানে চলে আসে, যেটা হলো আপনার পটেনশিয়াল আউটপুটের সমান। তো এটা লেফটওয়ার্ড শিফট হবে। আবার যদি অপোজিটটা হয়, যে আপনার কি হচ্ছে, আপনি এই পয়েন্টে আছেন, যেটা হলো আপনার অ্যাকচুয়াল আউটপুট নাও শর্ট টার্মে, কিন্তু আপনার পটেনশিয়াল আউটপুট হলো এখানে। ঠিক আছে, সো আপনি কি করতে পারবেন, আপনি সেম ইনফ্লেশন রেটেই এখন আপনার কি হবে, আপনার এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করবে, শিফট করে এখানে চলে আসবে। কারণ কি, কারণ আপনি জানেন যে লং টার্মে আপনি আরো বেশি প্রোডাকশন করতে পারবেন, তো সেম প্রাইসেই আপনি কি করবেন, আরো বেশি আউটপুট জেনারেট করতে পারবেন। ঠিক আছে, সো এইখানে আমরা যে এক্সপ্লানেশনটা দিচ্ছি, সেটা আমরা প্রাইসের পার্সপেক্টিভ থেকে এক্সপ্লানেশন দিচ্ছি। দ্যাট মিনস হলো আমরা সেম আউটপুট দিচ্ছি বাট এট এ হায়ার রেট। ঠিক আছে, এখানেও সেম আউটপুট দিচ্ছি বাট এট এ হায়ার রেট।
ঠিক আছে। আর এখানে আমরা বলতেছি আউটপুট আমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বিকজ যেহেতু আমার এক্সপেক্টেড ইনফ্লেশন বেশি, তাহলে আমি যদি সেম আউটপুটও রাখি তাহলে আমি কি করব, হাই রেট চার্জ করবো। এখানেও যদি আমি, যেহেতু আমার ইনফ্লেশন শক আছে, দ্যাট মিনস প্রাইস বাড়তেছে, সো আমি যদি সেম আউটপুটও রাখি তারপরে আমি কি করব, বেশি প্রাইস চার্জ করবো। এই জন্য আমার কি হবে, এগ্রিগেট সাপ্লাই কার্ভটা শিফট করবো। আর অপোজিট ওয়েতে যদি আমি বলতে চাই যে আমি যদি সেম ইনফ্লেশন রাখতে চাই বা সেম ইনফ্লেশন রেট রাখি, তাহলে কি করব, আমি আগের থেকে কম সাপ্লাই দিব, কারণ কি আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে। তো কস্ট অফ প্রোডাকশন যেহেতু বেড়ে গেছে, সো আমি কি করব, সেম রেট যদি থাকে, সেম ইনফ্লেশন রেট বা প্রাইস যদি থাকে, প্রাইস বললে আপনাদের জন্য বুঝতে সুবিধা, সেম প্রাইস বা সেম ইনফ্লেশন রেট যদি থাকে তাহলে আমি আগের থেকে কম সাপ্লাই দিব, বিকজ আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে, ঠিক আছে। আর যদি আমি সেম আউটপুট লেভেলে থাকতে চাই তাহলে আমি কি করব, প্রাইস বাড়িয়ে দিব। এই জন্য আমাদের এগ্রিগেট সাপ্লাই কার্ভ লেফট শিফট করবে। সিমিলার ওয়েতে এখানে এক্সপেক্টেড ইনফ্লেশন যদি বেশি হয় তার মানে হলো প্রাইস বাড়ার চান্স আছে। তো প্রাইস বাড়তে হলে যদি আমি সেম আউটপুট দিতে চাই তাহলে আমি কি করব, হায়ার ইনফ্লেশন রেট এক্সপেকটেশন, যেহেতু ইনফ্লেশন বেড়ে যাবে, ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, ইনফ্লেশনটা বেড়ে যাবে, সরি। আর আপনার যদি আমি সেম রেটেই রাখতে চাই তাহলে আমার কি হবে, তাহলে আমার আউটপুট কমে যাবে, ঠিক আছে। সো আমি সেম রেটে যদি থাকতে চাই, এই পয়েন্টটাতে থাকতে চাই, তখন আমি কি করবো, আউটপুট কমিয়ে ফেলবো। তো এই জন্য লেফট কাট শিফট করবো। তো এখানে খেয়াল করেন প্রত্যেকটা হলো চেঞ্জ, যদি পজিটিভ চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমরা বলতেছি কন্ডিশনটা কি হবে, যদি এগুলো নেগেটিভ চেঞ্জ হয় তাহলে আমরা কন্ডিশনটা হবে অপোজিট, রাইট ওয়ার্ড শিফট করবে এগ্রিগেট সাপ্লাই কার্ভ, ঠিক আছে। ওকে, সো এটা আমরা বলছিলাম যে শর্ট রানে আপনার শিফটের তিনটা কারণ, একটা হলো এক্সপেক্টেড ইনফ্লেশন, একটা হলো প্রাইস শক, একটা হলো আউটপুট গ্যাপ। তো এই তিনটা ইস্যু আপনাদের খেয়াল রাখতে হবে। একটা হলো আমাদের শর্ট রান এগ্রিগেট ডিমান্ড কার্ভ কেন শিফট করে। আসলে এগ্রিগেট ডিমান্ডটা আমরা শর্ট রানেই বলি, এখানে লং রান কোনো এগ্রিগেট ডিমান্ড বলা হয় না। সো এগ্রিগেট ডিমান্ড কেন শিফট করে সেগুলো আমরা বললাম, দেন আমরা বলে আসছি যে এই যে এগুলো ছিল এগ্রিগেট ডিমান্ড শিফটের কারণ। দেন আমরা বললাম যে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ কেন শিফট করে। দেন আমরা বললাম শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ কেন শিফট করে। তো এই তিনটা আইডিয়া আমাদের লাগবে রিগার্ডিং, আমরা যদি চ্যাপ্টার 24-এ যেতে চাই। তো এখন আমরা চ্যাপ্টার 24-এ চলে যাই। তো চ্যাপ্টার 24 মূলত কি কথা বলছে, চ্যাপ্টার 24 মূলত বলতে যাচ্ছে যে আপনারা, এই যে আমরা বিভিন্ন সিচুয়েশন দেখলাম, এগ্রিগেট ডিমান্ডের কন্ডিশন, এগ্রিগেট সাপ্লাইয়ের কন্ডিশন, ঠিক আছে। সো এই কন্ডিশন থাকার সময় আমরা কোনো পলিসি নিতে পারি কিনা, কোনো মনিটারি পলিসি আমাদের এই ইকুইলিব্রিয়ামে ইম্প্যাক্ট আনে কিনা। দ্যাট মিনস আমরা বলে আসছি যে আমাদের একটা এগ্রিগেট সাপ্লাই কার্ভ আছে, এরকম, দেন একটা এগ্রিগেট ডিমান্ড কার্ভ আছে, এবং লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ আছে একটা। সো ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকবে এখানে, যেখানে আমার শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ এবং লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, ঠিক আছে, মিলিত হবে, এবং এগ্রিগেট ডিমান্ড কার্ভও মিলিত হবে। তো এই পয়েন্টটা হলো আমার আউটপুট, এবং এইটা হলো আমার ইনফ্লেশন লেভেল, ঠিক আছে। তো এখন বলতেছে যে বিভিন্ন কারণে আমরা এই পয়েন্ট থেকে ডেভিয়েট করি, এই পয়েন্ট থেকে আমরা বিভিন্ন কারণে ডেভিয়েট করতে পারি। তো ডেভিয়েট করলে তখন আমাদের মনিটারি পলিসি কি হবে, বা তখন আমরা গভর্নমেন্ট কোনো ধরনের পলিসি নিবে কিনা। সো এখানে বলছে রেসপন্স অফ মনিটারি পলিসি টু শক। সো খেয়াল করেন আমরা লাস্ট চ্যাপ্টারে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শক নিয়ে কথা বলছি, আমরা ডিমান্ড শক নিয়ে কথা বলছি, আমরা সাপ্লাই শক নিয়ে কথা বলছি। সো মূলত তিন ধরনের শক হয়ে থাকে, একটা হয় ডিমান্ড শক, একটা হয় সাপ্লাই শকের মধ্যে দুইটা শক আছে, একটা লং রান এগ্রিগেট সাপ্লাই শক এবং শর্ট রান এগ্রিগেট সাপ্লাই শক। তো আমরা এই মূলত তিনটা শক সিচুয়েশন দেখবো, এবং তিনটা শক শক সিচুয়েশনে গভর্নমেন্ট কিভাবে রেসপন্স করতে পারে সেটা আমরা দেখব, ঠিক আছে। সো দেখুন এখানে কি বলা আছে, মনিটারি পলিসি শুড ট্রাই টু মিনিমাইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনফ্লেশন এন্ড দ্য ইনফ্লেশন টার্গেট। তো আমরা সবসময় বলে আসছি যে আমাদের ইনফ্লেশন টার্গেট থাকে একটা, সো আমাদের এক্সপেকটেশন থাকে যে মার্কেটে যে ইনফ্লেশন রেটটা আছে আর এক্সপেক্টেড টার্গেটেড ইনফ্লেশন, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা যেন সবচেয়ে মিনিমাইজ করা যায়, ঠিক আছে। এবং ইনফ্লেশন টার্গেটিংটা কি সেটা নিয়ে আমরা কিন্তু একটা চ্যাপ্টারে পড়ে আসছি, এবং ইনফ্লেশন টার্গেটিং এর সুবিধা অসুবিধাগুলো কি সেগুলো নিয়ে আমরা পড়ে আসছি। ইনফ্লেশন টার্গেটিং এর সবচেয়ে বড় সুবিধা, আপনি যদি ইনফ্লেশন সম্পর্কে জানতে পারেন এবং আপনি যদি
বুঝেন যে ইন ফিউচারে আপনার ইনফ্লেশন কত হবে, সো আপনি বিভিন্ন ধরনের ডিসিশন নিতে পারছেন। ঠিক আছে, আপনি যখন একটা বন্ডে ইনভেস্টমেন্ট করবেন, আমরা জানি বন্ডের ইনভেস্টমেন্ট ইনফ্লেশনের সাথে লিঙ্ক। এখন ইনফ্লেশন যদি হঠাৎ করে বেড়ে যায়, আপনি কিন্তু রিটার্ন যেটা পাচ্ছেন সেটা কিন্তু আপনি আপনার অ্যাকচুয়াল রিটার্ন বা হ্যাঁ অ্যাকচুয়াল রিটার্নটা কি হচ্ছে, কমে যাচ্ছে। বিকজ আপনি তো ফিক্স রেটে, সাপোজ 6% রেটে আপনি রিটার্ন পাচ্ছেন। এখন কোনো কারণে যদি ইনফ্লেশন বেড়ে যায়, আপনার রেট তো বাড়তেছে না, তো আপনি কিন্তু অ্যাকচুয়াল রিটার্ন যেটা সেটা কিন্তু কমে যাচ্ছে। তো এরকম বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং এ হেল্প করে যদি আপনি ইনফ্লেশন টার্গেটটা জানেন, এবং গভর্নমেন্ট যদি সেই ইনফ্লেশন টার্গেটটা ফুলফিল করতে পারে। ফার্স্ট অফ অল ইনফ্লেশন টার্গেট থাকতে হবে, টার্গেট থাকলে সবাই জানবে হ্যাঁ গভর্নমেন্টের 5 ইয়ার ডাউন দ্য লাইন টার্গেট হলো ইনফ্লেশনকে এই লেভেলে নিয়ে আসা। এটা হলো ফার্স্ট ইস্যু। সেকেন্ড ইস্যু হলো গভর্নমেন্ট কতটা ইফেক্টিভ টু ডু দিস টাইপ অফ টু ইমপ্লিমেন্ট দিস টাইপ অফ ডিসিশন। ঠিক আছে, যে আপনার ডিসিশনটা নিলাম যে 5 বছরের মধ্যে আমি ইনফ্লেশন টার্গেট এটা, এবং এটা আমি যে আসলে করতে পারবো কিনা সেই ব্যাপারে আমি কতটুকু ইফেক্টিভ। যত গভর্নমেন্ট ইফেক্টিভ হবে তত আপনার জন্য ডিসিশন মেকিং সুবিধা হবে, বিকজ আপনি জানেন গভর্নমেন্ট ইফেক্টিভ মানে হলো আপনার ইনফ্লেশন টার্গেট, গভর্নমেন্ট is going to achieve this inflation target. Okay, then বলা হয়েছে in the case of both demand shock and permanent supply shock, policy makers can simultaneously pursue price stability and stability of economic activity. So এটা আপনারা, আমি যখন এক্সপ্লেইন করব ডিমান্ড শক কন্ডিশনে কি হয় এবং পার্মানেন্ট সাপ্লাই শক কন্ডিশনে কি হয়, তখন আমরা আরো ডিটেইলসে বলবো। বাট এতটুকু খেয়াল করেন যে আমাদের দুইটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হলো আমাদের, যদি আপনি দুইটা খেয়াল করেন একটু, যে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিসে হলো কি ইনফ্লেশন রেট, আর হরাইজন্টাল অ্যাক্সিসে হলো গিয়ে কি আউটপুট। তো আমরা চাই ইনফ্লেশন রেটটা কি হোক, টার্গেট ইনফ্লেশন রেটে আসুক, আর আউটপুটটা কি হোক, আউটপুটটা আসুক হলো অপটিমাম আউটপুট লেভেল বা পটেনশিয়াল আউটপুট লেভেল আসুক। সো পলিসি মেকারস ক্যান সাইমালটেনিয়াসলি পারসিউ প্রাইস স্টেবিলিটি। প্রাইস স্টেবিলিটি কখন আসবে, যখন আপনার ইনফ্লেশন রেটটা টার্গেট ইনফ্লেশনে আসবে। আর স্টেবিলিটি ইন ইকোনমিক অ্যাক্টিভিটি কখন আসবে, যখন আউটপুটটা আপনার পটেনশিয়াল আউটপুট লেভেলে আসবে। ঠিক আছে, সো আমরা চেষ্টা করব যখনই এরকম ডিমান্ড শক হবে অথবা সাপ্লাই শক হবে, ডিমান্ড শক এবং সাপ্লাই শক হলে কি হয়, ডিমান্ড শক এবং সাপ্লাই শক হলে আপনারা লাস্ট ক্লাসে লাস্ট চ্যাপ্টারে দেখে আসছেন যে যখন ডিমান্ড শক হবে বা সাপ্লাই শক হবে, আমার কি হবে, ইকুইলিব্রিয়াম থেকে আমি দূরে সরে যাব। আমার যে এই যে আমাদের যে ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ, এই পয়েন্টটা থেকে আমি কি হবে, আইদার যখন সাপ্লাই শক হবে তখন আমি এইদিকে শিফট হয়ে যাবে, অথবা ডিমান্ড শক হলে এইদিকে অথবা এইদিকে শিফট হয়ে যাবে। সো ইকুইলিব্রিয়াম থেকে আমি দূরে সরে যাবো, আমি এই পয়েন্টগুলোতে চলে যাবো। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো আমাদের ডিজায়ার্ড না, আমাদের ডিজায়ার্ড পয়েন্ট হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো আমি যদি ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসতে পারি সেটা আমার জন্য বেটার। এবং তারা বলতেছে যে পলিসি মেকাররা যখন বিভিন্ন এই ধরনের সাপ্লাই শক অথবা ডিমান্ড শক কন্ডিশন গুলোতে পলিসি নিবে, পলিসি নেওয়ার মাধ্যমে তারা কি করতে পারে, তারা এই ইকুইলিব্রিয়াম পজিশনে নিজেদেরকে বলবৎ রাখতে পারে। আর যখনই আমি ইকুইলিব্রিয়াম পজিশনে আছি, আমি দুইটাই মেনটেন করতে পারতেছি, আমার ইনফ্লেশন রেটটা টার্গেট ইনফ্লেশন রেটে থাকবে, আমার আউটপুটটা কি থাকবে, লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ যেটা সেটার সাথে থাকবে, এবং সেটাই আমার পটেনশিয়াল আউটপুট। ফলোইং এ টেম্পোরারি সাপ্লাই শক, যদি এমন হয় যে টেম্পোরারি সাপ্লাই শক হয়, policy makers can achieve either price stability or economic activity stability, but not both. This trade-off poses a dilemma for central bank with dual mandate. So ইস্যুটা হলো কি, যদি আমাদের তিন ধরনের শক আমরা বলছি, একটা হলো ডিমান্ড শক, আর একটা হলো গিয়া লং রান এগ্রিগেট সাপ্লাই শক, ঠিক আছে, আর একটা হলো শর্ট রান এগ্রিগেট সাপ্লাই শক। ঠিক আছে, তো ডিমান্ড শক এন্ড লং রান এগ্রিগেট সাপ্লাই শকে আমরা পলিসি নেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, দুইটাই পাই, প্রাইস স্টেবিলিটি এবং ইকোনমিক স্টেবিলিটি দুইটাই নিয়ে আসতে পারি। কিন্তু শর্ট রান এগ্রিগেট সাপ্লাই শক যদি হয়, যদি শর্ট রান এগ্রিগেট সাপ্লাই শক হয়, তখন আমরা যদি গভর্নমেন্ট পলিসি নেয়, পলিসি নেওয়ার মাধ্যমে আমি দুইটা একসাথে অ্যাচিভ করতে পারবো না। দুইটা মানে কি, প্রাইস স্টেবিলিটি এবং ইকোনমিক স্টেবিলিটি। আমি আইদার প্রাইস স্টেবিলিটি অ্যাচিভ করতে পারবো অথবা ইকোনমিক স্টেবিলিটি অ্যাচিভ করতে পারবো, দুইটার একটা। সো কোনটা করতে হবে সেটা হলো গভর্নমেন্টের বা পলিসি মেকারদের একটা ডিসিশন। এটা আরেকটু ডিটেইলে আমরা যখন পরের স্লাইডগুলো বলবো তখন আরেকটু ডিটেইলে বলবো। তো আসেন সর্বপ্রথম যেটা, সেটা হলো এগ্রিগেট ডিমান্ড শক। তো এগ্রিগেট ডিমান্ড শক হলে কি হয় এবং সেই সময় গভর্নমেন্টের রেসপন্স কি হইতে পারে। দেখেন এখানে দুইটা ইস্যু বলছে যে পলিসি মেকারস ক্যান রেসপন্স টু দিস শক ইন টু পসিবল ওয়েস। তো দুই ভাবে আমি রেসপন্স করতে পারি। একটা হলো নো পলিসি রেসপন্স, আমি কিছুই করবো না, আমি বসে থাকবো।
2 নম্বরটা হলো পলিসি স্টেবিলাইজেস ইকোনমিক অ্যাক্টিভিটি এন্ড ইনফ্লেশন ইন দ্য শর্ট রান। সো শর্ট রানে আমি কি করলাম, ইকোনমিক অ্যাক্টিভিটি এবং ইনফ্লেশনকে স্টেবিলাইজ করার জন্য অ্যাক্টিভিটিস পারফর্ম করলাম। ঠিক আছে, সো দুইটা হইতে পারে, আমি হলাম কিছুই করবো না, অথবা আমি অ্যাক্টিভিটিস পারফর্ম করবো যেটার মাধ্যমে আমি স্টেবিলাইজ করতে চাইবো। ঠিক আছে, ওকে। আর এখানে কি বলছে, দা ইন কেস অফ এগ্রিগেট ডিমান্ড শক there is no trade off between the pursuit of price stability and economic activity stability. So আমি একটু আগে বললাম যে আমাদের প্রথম দুইটা যেটা ডিমান্ড শক এবং লং রান এগ্রিগেট সাপ্লাই শক, এই ক্ষেত্রে আমাদের কোনো ট্রেড অফ নাই। দ্যাট মিনস হলো প্রাইস স্টেবিলিটি এবং ইকোনমিক স্টেবিলিটির মধ্যে কোনো ট্রেড অফ করার প্রয়োজন নাই। শুধুমাত্র ট্রেড অফ করতে হবে কখন, যখন আপনি শর্ট রান এগ্রিগেট সাপ্লাই শক নিয়ে কথা বলবেন, তখন ট্রেড অফ করতে হবে। দ্যাট মিনস একটা হলে আরেকটা হবে না। কিন্তু এই এই দুই ক্ষেত্রে আমি দুইটাই অ্যাচিভ করতে পারবো যদি আমি পলিসি ইমপ্লিমেন্টেশন নেই। তো কিভাবে অ্যাচিভ করবো দেখেন, সর্বপ্রথম যেটা বলছে যে নো পলিসি রেসপন্স। তো আমি কোনো পলিসি নিব না, আমি কিছুই করবো না, বসে থাকবো চুপ করে। তো যদি বসে থাকি চুপ করে তাহলে কি হবে খেয়াল করেন, ব্লু লাইন গুলো হলো আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন। দেখেন এখানে আমার এগ্রিগেট সাপ্লাই এগ্রিগেট ডিমান্ড মিলতেছে এবং লং রান এগ্রিগেট সাপ্লাইও মিলতেছে। তো আমার আউটপুট কোথায় আছে, পটেনশিয়াল আউটপুটে আছে, এবং আমার ইনফ্লেশন কোথায় আছে, টার্গেট ইনফ্লেশনে আছে, ইনফ্লেশন টি। সো টার্গেট ইনফ্লেশনে আছি আমি, আউটপুট লেভেল পটেনশিয়াল আউটপুট লেভেলে আছি, আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছি ইকোনমিক, দ্যাটস ফাইন। এখন কথা হলো কোনো কারণে আমার ডিমান্ড শক হলো। ডিমান্ড শক কেন হতে পারে, এটা আমরা ওই যে লাস্ট চ্যাপ্টার থেকে দেখে আসছি যে আমাদের ডিমান্ড কার্ভ যেসব কারণে শিফট করে সেই সব কারণে ডিমান্ড শক হতে পারে। যেমন আমরা বলছি যে আমার যদি ট্যাক্স স্ট্রাকচার চেঞ্জ হয়, আমার গভর্নমেন্ট স্পেন্ডিং যদি বেড়ে যায়, আমার যদি রিয়েল ইন্টারেস্ট রেটে কোনো ইম্প্যাক্ট হয়, দেন আমার ফাইন্যান্সিয়াল ফ্রিকশনে কোনো যদি ইম্প্যাক্ট হয়, সো এই সব কিছুর কারণে আমার কি হতে পারে, আমার এগ্রিগেট সাপ্লাইয়ে শক হতে পারে, ডিমান্ডে শক হতে পারে। তো ডিমান্ড শক হলে কি হবে, ডিমান্ড শক হলে সাপোজ ধরেন আমার ডিমান্ড শক হচ্ছে, মানে আমরা নেগেটিভ শক নিয়ে কথা বলতেছি মূলত, যখন শক বলতেছি মূলত আমরা নেগেটিভ শক নিয়ে কথা বলতেছি। সো যখন শক হচ্ছে তখন দেখেন আমি এই পয়েন্টে ছিলাম 1 পয়েন্ট, আমি 1 থেকে 2 এ চলে আসলাম। 2 এ চলে আসলাম কেন, কারণ আমার ডিমান্ড শক হয়েছে, ডিমান্ড কি হয়েছে, কমে গেছে। ডিমান্ড যদি আপওয়ার্ড শিফট করতো তাহলে বাড়তো, ডিমান্ড ডাউনওয়ার্ড শিফট করার কারণে ডিমান্ড কমে গেছে। তো ডিমান্ড কমে যাওয়ার কারণে আমার নিউ ইকুইলিব্রিয়াম আসছে কোথায়, এই পয়েন্টে। এই পয়েন্টে এটা ছিল আমার এগ্রিগেট সাপ্লাই, এটা ছিল আমার এগ্রিগেট ডিমান্ড, এখন এটা এখানে শিফট হয়েছে, সো এখানে চলে আসছে। তো এখানে চলে আসলে আমার দেখেন কন্ডিশনটা কি হয়েছে, কন্ডিশনটা যেটা হয়েছে যে আমার আউটপুট লেভেল পটেনশিয়ালের থেকে নিচে চলে আসছে এবং আমার ইনফ্লেশনও কমে গেছে। ঠিক আছে, ইনফ্লেশন কমে গেছে এবং আউটপুট লেভেল পটেনশিয়াল থেকে নিচে চলে আসছে। সো আউটপুট লেভেল যদি পটেনশিয়াল থেকে নিচে চলে আসে তাহলে খেয়াল করেন সমস্যাটা কোথায়, পটেনশিয়াল আউটপুট থেকে যদি আমার আউটপুট কম হয় সেক্ষেত্রে দেখবেন আপনার কি হবে, আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। কারণ পটেনশিয়াল আউটপুট মানে আমি আমার ইকোনমিতে সব রিসোর্স গুলো সর্বোচ্চ যতটুকু ইউজ করা যায় আমি ইউজ করতেছি, কিন্তু এখন আমি যখন পটেনশিয়াল থেকে নিচে ইউজ করতেছি তার মানে কি আমার ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট আছে। আর ইকোনমিতে যখন আনএমপ্লয়মেন্ট থাকবে তখন আমার কি হবে, ইকোনমিতে পিপল তার ওয়েজ রিভাইজ করবে। ঠিক আছে, সো ইনফ্লেশন এক্সপেকটেশন রিভাইজ হবে, কারণ দেখেন ইনফ্লেশনও কিন্তু কমে গেছে, তো ইনফ্লেশন এক্সপেকটেশন রিভাইজ হবে। তো এই সবকিছু আমার কি হবে, আমার ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলবে, ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলবে। এবং যেটা হবে যে আমি যদি কোনো পলিসি না নিই, আমি জাস্ট নো রেসপন্স পলিসি, নো পলিসি রেসপন্স, আমি কিচ্ছু করতেছি না, চুপ করে বসে আছি। তো চুপ করে বসে থাকলে যেটা হবে, ইন দ্য লং রান কিন্তু আমরা সবসময় পটেনশিয়াল আউটপুটে থাকি। তো লং রানে যেটা হবে যে আমার কি হবে, এগ্রিগেট সাপ্লাই কার্ভটা ডাউনওয়ার্ড শিফট করে, এগ্রিগেট সাপ্লাই কার্ভটা ডাউনওয়ার্ড শিফট করে, এগ্রিগেট সাপ্লাই কার্ভ ডাউনওয়ার্ড শিফট করে এই পয়েন্টে এসে আমার ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হবে এবং আমার ইনফ্লেশন আরো কমে যাবে। তো এখন কথা হলো স্যার এগ্রিগেট সাপ্লাই কার্ভটা কেন শিফট করবে, দুইটা কারণ, আমরা এগ্রিগেট সাপ্লাইয়ের 3টা কারণ দেখে আসছি, এর মধ্যে 2টা কারণ আমি এখানে বলতে পারি। ফার্স্ট কারণটা ছিল হলো ইনফ্লেশন এক্সপেকটেশন। সো দেখেন যেহেতু আমার ইনফ্লেশন কমতেছে, সো আমার ইনফ্লেশন এক্সপেকটেশন যখন নেগেটিভ হবে আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভ রাইটওয়ার্ড শিফট করবে। ইনফ্লেশন এক্সপেকটেশন যখন বাড়ে তখন আমাদের এগ্রিগেট সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড শিফট করেছিল, আপনারা যদি একটু আগের ভিডিও মানে একটু আগের কথাগুলো খেয়াল করেন। তো যেহেতু আমার ইনফ্লেশন কমতেছে, আমার টার্গেট ইনফ্লেশন থেকে আমার ইনফ্লেশন রেট কমে যাচ্ছে, সো আমাদের এক্সপেকটেশন অ্যাবাউট ইনফ্লেশন কমে যাচ্ছে, সো আমাদের এগ্রিগেট সাপ্লাই কার্ভ রাইটওয়ার্ড শিফট করতেছে। সিমিলার ওয়েতে যখন আমার আউটপুট গ্যাপ, খেয়াল করেন আউটপুট গ্যাপ যখন পজিটিভ হয় তখন আমার কি হয়, রাইটওয়ার্ড শিফট করে।
কিন্তু আউটপুট গ্যাপ যখন নেগেটিভ হবে তখন কি হবে, লেফটওয়ার্ড শিফট করবে। সো এই কারণে আমার কি হচ্ছে, ইকোনমিতে এগ্রিগেট সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড শিফট করতেছে। সো আলটিমেটলি লেফটওয়ার্ড শিফট করে আমার আবার ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, বাট এটা আসতে টাইম নিবে। এবং যখন এই ইকুয়েশনে আসবে তখন আমার কি হবে, ইনফ্লেশন কমে যাবে। তো এখন খেয়াল করেন, আপনাদের মনে হতে পারে স্যার এটা তো ভালো, এখানে আমি কোনো কাজ করতেছি না, বাট আমার দুইটা জিনিস হচ্ছে যে আমি যেই পটেনশিয়াল আউটপুটে ছিলাম সেখানেই ফেরত আসছি এবং আমার ইনফ্লেশন রেট কিন্তু কমে গেছে। তো তার স্যার এটা তো অবশ্যই ভালো, কারণ আমার ইনফ্লেশন কমে গেছে, ইটস এ পজিটিভ সাইন। এবং এইখানে দেখেন আমি পটেনশিয়াল আউটপুট থেকে নিচে ছিলাম, বাট আমি কিন্তু আবার আলটিমেটলি পটেনশিয়ালে চলে আসছি। তো আমি কিন্তু এখানে কিছু লুজ করি নাই, বরং এখানে আমি গেইন করছি কি, যে আমি আমার ইনফ্লেশন কমাইতে পারছি। সো ইটস এ গুড থিং। বাট দ্য সাটেল কন্ডিশন ইজ দ্যাট, এই যে পয়েন্ট 1 থেকে আপনি পয়েন্ট 3 তে আসবেন, যখন এই আসার মধ্যে একটা হিউজ টাইম ফ্রেম আছে। এই টাইম ফ্রেম কন্ডিশনে আপনার কি হবে, আপনি পটেনশিয়াল আউটপুট থেকে নিচে প্রডিউস করতে থাকবেন। ঠিক আছে, এই যে 1 থেকে আপনি 3-এ আসবেন, 1 নম্বর পয়েন্ট থেকে 3 নম্বর পয়েন্টে আসার মধ্যে কিন্তু একটা টাইম লেগ আছে, ভালো একটা টাইম লেগ আছে, এবং এটা শর্ট রানে হয় না, ইট টেকস টাইম। মানে শর্ট রানে না, মানে 1 বছরের অনেক বেশি সময় নেয়। সো যখন এই যে এই সময়টাতে আপনার প্রোডাকশন কি হচ্ছে, আপনার প্রোডাকশন কিন্তু পটেনশিয়াল আউটপুট থেকে নিচে হচ্ছে। সো এই সময়টাতে আপনার কি হবে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। তো দিস আর নট ডিজায়ার্ড কন্ডিশন। ঠিক আছে, আপনি কখনোই চাইবেন না যে আপনি আপনার পটেনশিয়াল থেকে কম প্রোডাকশন করেন। পটেনশিয়াল থেকে কম প্রোডাকশন করলে আপনার জিডিপিও কমে যাবে। ঠিক আছে, এবং আপনার ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। সো এই হলো গিয়ে প্রবলেম। সো সুবিধা যদি আপনি বলেন যে আমার ইনফ্লেশন কমতেছে, সেটা একটা সুবিধা, আপনি চিন্তা করতে পারেন। এটা কমবে আপনার লং রানে, কিন্তু শর্ট রানে আপনি কি করবেন, আপনি আপনার পটেনশিয়াল আউটপুট লুজ করবেন, যে কারণে আপনার জিডিপি কমে যাবে এবং আপনার আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে। সো এই প্রবলেম গুলো সলভ করার জন্য আমরা সেকেন্ড পলিসিতে আসি। সেকেন্ড পলিসি হলো কি, এগ্রিগেট ডিমান্ড শক পলিসি স্টেবিলাইজেস আউটপুট এন্ড ইনফ্লেশন ইন দ্য শর্ট রান। সো আমরা কি করতেছি, যে আমরা এখানে বলে আসছে আমরা লং রানে যে স্টেবিলাইজ হয়ে যাচ্ছি, কারণ কি লং রানে আমি আবার কিন্তু ইকুইলিব্রিয়ামে চলে আসছি। খেয়াল করেন, আমি লং রান এগ্রিগেট সাপ্লাইয়ে চলে আসছি, এখানে আমার নতুন সাপ্লাই কার্ভ, নতুন ডিমান্ড কার্ভ, এবং আমি কিন্তু লং রানে যে স্টেবিলাইজ হয়ে যাচ্ছি। কিন্তু তারা বলতেছে লং রানে স্টেবিলাইজ হইলে আমি শর্ট টার্মে অনেক কিছু লুজ করতেছি, আমি আমার প্রোডাক্ট অপটিমাম আউটপুট লুজ করতেছি, এবং আমি আমার আনএমপ্লয়মেন্ট রেট বাড়াইতে হচ্ছে। তো আমি এখন কিছু পলিসি নিব যেটার মাধ্যমে আমি কি করতে পারি, এই প্রবলেম গুলো যাতে না হয় এবং শর্ট রানেই যাতে আমি আমার পটেনশিয়াল আউটপুটে চলে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা করতে পারি যে আমরা প্রথমত যখন এগ্রিগেট ডিমান্ড কার্ভ 1 থেকে 2-তে চলে আসবে, দ্যাট মিনস এখান থেকে এগ্রিগেট ডিমান্ড কার্ভ এখানে চলে আসবে, তখন আমরা একটা পলিসি ইমপ্লিমেন্টেশন নিব। দ্যাট মিনস আমি ইকুইলিব্রিয়ামে ছিলাম, এখানে আমি এখানে চলে আসছি প্রথমে, যখন কোনো একটা কারণে আমার এগ্রিগেট ডিমান্ড ফল করছে। এখন আমি কি করব, আমি ইকোনমিতে এমন অ্যাক্টিভিটিস পারফর্ম করব যার কারণে আমি এগ্রিগেট ডিমান্ডটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে পারবো। তো বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হলো আমাদের ফেডারেল ফান্ড রেট যেটা আছে, আমরা বলি ফেডারেল ফান্ড রেট, যেহেতু আমরা মনিটারি পলিসি নিয়ে কথাবার্তা বলতেছি, তো আমরা ফেডারেল ফান্ড রেটটাকে আমি কি করতে পারি, আমি কমায় দিতে পারি। তো ফেডারেল ফান্ড রেট যদি আমি কমায় দিই, তখন আমার কি হবে, ইকোনমিতে সবাই কি করা শুরু করবে, এখন লোয়ার রেটে লোন নিতে পারবে। লোয়ার রেটে লোন নিতে পারলে তার মানে কি, পজিটিভ এনপিভি প্রজেক্ট অনেক বেশি হবে। ঠিক আছে, অনেক বেশি পজিটিভ এনপিভি প্রজেক্ট হবে। সো আমি লোয়ার রেটে লোন নিতে পারতেছি, আমি অনেক বেশি ইনভেস্টমেন্ট করব, ইনভেস্টমেন্ট করার মাধ্যমে আমি আবার কি করব, আমার আউটপুট বাড়িয়ে দিব। তো আমার ডিমান্ড কার্ভ কিন্তু আমি আবার কি করব, এখান থেকে এখানে পুনরায় নিয়ে আসবো। তো এর মাধ্যমে আমি কি করতে পারি, আমি ইকোনমিতে আবার আগের ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এর মাধ্যমে খেয়াল করেন আমার দুইটা জিনিস অ্যাচিভ হচ্ছে। আমি আমার ইনফ্লেশন রেট যেটা আগের থেকে কমে গিয়েছিল, সেটাকে আমি আমার টার্গেট ইনফ্লেশনে নিয়ে আসতে পারতেছি। তো টার্গেট ইনফ্লেশনে যদি নিয়ে আসি, তার মানে কি আমার প্রাইস স্টেবিলিটি যেটা আমরা বলছি, সেটা অ্যাচিভ হচ্ছে। প্রাইস স্টেবিলিটি কেন অ্যাচিভ হচ্ছে, প্রাইস স্টেবিলিটি অ্যাচিভ হচ্ছে কারণ আমরা যদি টার্গেটে থাকতে পারি সবসময়, তাহলে মানুষ বুঝবে কি, যে ওকে, গভর্নমেন্ট ইজ রেডি টু টেক অ্যাকশনস সো দ্যাট দ্য ইনফ্লেশন রেট ইজ অলওয়েজ ইন দ্য টার্গেট ইনফ্লেশন রেট। সো আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে ইন ফিউচারে ইনফ্লেশন রেট যেটা হবে সেটা হবে টার্গেট ইনফ্লেশন রেট। সো আপনার প্রাইস স্টেবিলিটি থাকবে। আর সেকেন্ড হলো যে আমি আমার আউটপুটটাকে কমতে দেই নাই, আমি আমার আউটপুটটাকে কি করে নিয়ে আসলাম, আমি আমার আউটপুটটাকে আগের জায়গায় নিয়ে আসছি। তো আমার আনএমপ্লয়মেন্ট রেট বাড়ার কোনো চান্স নাই, আনএমপ্লয়মেন্ট রেট আগের জায়গায় চলে আসবে। হয়তো কিছু সময়ের জন্য ইমপ্লিমেন্টেশন হইতে যা সময় লাগে, এছাড়া আপনার কি হচ্ছে, আপনার ইনফ্লেশনটাকেও আপনি টার্গেটে নিয়ে আসতে পারতেছেন, আউটপুটটাকেও আপনি আপনার প্রয়োজনীয়
বা পটেনশিয়াল আউটপুটে নিয়ে আসতে পারতেছেন। সো আপনার কি হচ্ছে, আপনার প্রাইস স্টেবিলিটি হচ্ছে এবং ইকোনমিক অ্যাক্টিভিটি স্টেবিলিটিও হচ্ছে। কখন হচ্ছে এটা শর্ট রানেই হয়ে যাচ্ছে, এটার জন্য আপনার লং টার্ম পর্যন্ত ওয়েট করতে হবে না। কত টাইম লাগবে সেটা ডিপেন্ড করে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি গুলা কিভাবে কত দ্রুত আপনি এক্সিকিউট করতে পারেন সেটার উপর, ইকোনমিক পলিসি গুলা। তো এটা হলো দুইটা স্পেকট্রাম রিগার্ডিং ডিমান্ড শক। যদি ডিমান্ড শক হয় আমরা চাইলে কিছু না করতে পারি, কিছু যদি না করি তাহলেও আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসবো, বাট ইট উইল টেক টাইম এন্ড উই উইল ফেস সাম ডিফিকাল্টিস লাইক আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে, দেন হলো আমি কিছু পটেনশিয়াল আউটপুট লুজ করবো। আর ইন দ্য শর্ট টার্ম যদি আমি কোনো পলিসি ইমপ্লিমেন্টেশন করি যেটার মাধ্যমে আমি চাচ্ছি কি ডিমান্ডটাকে আগের জায়গায় নিয়ে যেতে, তো সেটা যদি আমি নিয়ে যেতে পারি তখন আমার কি হবে, আলটিমেটলি আমি আমার দুইটা প্রাইস স্টেবিলিটি এবং ইকোনমিক অ্যাক্টিভিটি স্টেবিলিটি দুইটাই অ্যাচিভ করতে পারবো, বিকজ আমার ইনফ্লেশন রেট টার্গেট ইনফ্লেশন রেটে আবার ব্যাক করবে এবং আমার আউটপুট টার্গেট আউটপুট বা পটেনশিয়াল আউটপুটে আবার ব্যাক করবে। সো আমি স্টেবিলিটি অর্জন করতে পারবো। তো এটা হলো ডিমান্ড শক যদি হয় তখন ইকোনমিক পলিসি কি হবে সেটা। দেন আমাদের সেকেন্ড যেটা হলো পার্মানেন্ট সাপ্লাই শক। খেয়াল করেন পার্মানেন্ট সাপ্লাই শক নিয়ে আমরা কেন বলতেছি আগে, কারণ ডিমান্ড শক এবং পার্মানেন্ট সাপ্লাই শকে আমরা ওই যে একটু আগে বলছি যে লং রান এগ্রিগেট সাপ্লাই শকে কি হয় না, আমাদের ওই ট্রেড অফ নাই। ট্রেড অফ মানে আমি কি বলতেছি যে আপনি প্রাইস স্টেবিলিটি অর্জন করলে এটা পারবেন না, বা এটা অর্জন করলে ইকোনমিক অ্যাক্টিভিটি স্টেবিলিটি অর্জন করলে প্রাইস স্টেবিলিটি পারবেন না, এরকম নয়। আমি কিন্তু দুইটাই অর্জন করছি, এখানে আমি প্রাইস স্টেবিলিটি অর্জন করছি, আমি ইকোনমিক অ্যাক্টিভিটি স্টেবিলিটি অর্জন করেছি। সো এখানে কোনো ট্রেড অফ নাই। লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ যদি শিফট হয় বা পার্মানেন্ট সাপ্লাই শিফট যদি হয় সেক্ষেত্রে আমাদের এই ধরনের কোনো ট্রেড অফ নাই। এখানেও সেম ইস্যু যে আমি দুই ধরনের পলিসি রেসপন্স নিতে পারি, আমি কিছুই করব না, নো পলিসি রেসপন্স, আমি ইনফ্লেশন বা স্টেবিলাইজ করার জন্য আমি কোনো পলিসি নিব। তো সর্বপ্রথম খেয়াল করেন, সর্বপ্রথম যদি আমরা খেয়াল করি যে আমাদের লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ কি হচ্ছে, লং রান আমি এটা বলতেছি নো পলিসি রেসপন্স, আমার কোনো পলিসি রেসপন্স নাই, মানে আমি কিছু করব না। তো এটা ছিল আমার ইকুইলিব্রিয়াম এগ্রিগেট সাপ্লাই, এগ্রিগেট ডিমান্ড এন্ড লং রান এগ্রিগেট সাপ্লাই, তিনটাই তিনটাই এই পয়েন্টে ইকুইলিব্রিয়ামে আছে। এখন কোনো কারণে কি হলো, কোনো কারণে আমার লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড শিফট করলো, যেটা আমি বললাম সাপোজ প্যান্ডেমিকের কারণে আমাদের কি হলো, এইজ মানে এভারেজ এইজ কমে গেল। তো এভারেজ এইজ কমে গেলে আপনার লেবার ফোর্সের লোকজন কমে গেল সাপোজ, ঠিক আছে। অথবা এমন হতে পারে যে বিভিন্ন কান্ট্রিতে আছে দেখবেন যে আপনার জন্মহার কি বলে নেট নেট বার্থ রেট হলো নেগেটিভ, দ্যাট মিনস জন্মহার এবং মৃত্যু হার যদি আমি প্লাস মাইনাস করি তখন দেখা যাচ্ছে যে বার্থ রেট হলো নেগেটিভ। সো দেখা যাচ্ছে যে আপনার লেবার ফোর্স দিন দিন কমে যাচ্ছে। সো এইসব কারণে কি হতে পারে, আপনার এগ্রিগেট লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ কি হতে পারে, লেফটওয়ার্ড শিফট করতে পারে। সো লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ যদি এই পয়েন্টে শিফট করে, লেফটওয়ার্ড শিফট করে, তো এটা তো লং রানে শিফট করবে। সো ইন দ্য মিন টাইম আমার কিছু শিফট আসবে যেগুলো হলো শর্ট টার্ম দিয়ে শিফট আসবে। খেয়াল করেন যেহেতু আমার আমি যদি লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করে তার মানে কি, তার মানে আমি যেই আউটপুটটা প্রডিউস করতেছি সেইটা হলো পটেনশিয়াল আউটপুট থেকে বেশি প্রডিউস করতেছি, এটা আমার আগের পটেনশিয়াল আউটপুট ছিল। বাট যেহেতু আমার লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করতেছে তার মানে এখন আমার অ্যাকচুয়াল পটেনশিয়াল আউটপুট হলো এইটা। তো আমি এই পয়েন্টে যদি থাকি তার মানে কি আমি পটেনশিয়াল আউটপুট থেকে বেশি প্রডিউস করতেছি, ঠিক আছে। সো খেয়াল করেন যদি পটেনশিয়াল আউটপুট থেকে আমি বেশি প্রডিউস করি তাহলে কি হয়, আমাদের সাপ্লাই কার্ভ কিভাবে শিফট করে আমরা দেখিয়েছিলাম। তো খেয়াল করেন যদি আমরা তখন দেখিয়েছিলাম যে সাপ্লাই কার্ভ শিফট করবে কিভাবে, লেফটওয়ার্ড শিফট করবে। তো আমরা এটাই দেখতেছি আমাদের সাপ্লাই কার্ভ কি হচ্ছে 1 থেকে 2 এ চলে যাচ্ছে, ঠিক আছে, লেফটওয়ার্ড শিফট করতেছে। সো লেফটওয়ার্ড শিফট করার কারণে কি হচ্ছে, আমার আউটপুট কমে যাচ্ছে এবং ইনফ্লেশন বাড়তেছে, ঠিক আছে। এবং এটা আলটিমেটলি আরো শিফট করবে, আরো শিফট করে এইখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসবে এবং ইট উইল টেক টাইম, ইট উইল বি ইন লং টার্ম, দ্যাট মিনস শর্ট টার্মে এইভাবে শিফট হবে, এভাবে একটা দুইটা শিফট না, অনেকগুলো শিফট হবে, এখানে আরো শিফট হবে, এখানে আরো শিফট হবে, শিফট হতে 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 আলটিমেটলি আপনার কি হবে, এই পয়েন্টে এসে ইকুইলিব্রিয়াম হবে, যেখানে লং রান এগ্রিগেট সাপ্লাই, নতুন এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ড কার্ভ আপনার কি হবে, তিনটাই আপনার ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে। সো এইটা হলো নো পলিসি রেসপন্স, আমি কিছু করতেছি না, অটোমেটিক্যালি ইকোনমিতে এই অ্যাক্টিভিটিস গুলা পারফর্ম হচ্ছে। কারণ কি,
আপনি যখন এক পটেনশিয়াল আউটপুট থেকে বেশি প্রডিউস করবেন, অবশ্যই আপনি কি করতেছেন, আপনার এমপ্লয় মানে আপনার যেই লেবার ফোর্স আছে তাদেরকে আপনি অনেক বেশি ইউজ করতেছেন, আপনার যেই ম্যাটেরিয়ালস আছে সেগুলোকে আপনি অনেক বেশি ইউজ করতে চাচ্ছেন। সো লেবার ফোর্স যখন আপনি অনেক বেশি ইউজ করবেন, দ্যাট মিনস 8 ঘন্টার জায়গায় আপনি 10 ঘন্টা 12 ঘন্টা ইউজ করাবেন, তখন আপনার কি হবে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। তারপর আপনার যখন তখন আরো হইতে পারে যে আপনার কস্ট অফ প্রোডাকশন বাড়ার আরেকটা কারণ হতে পারে আপনার ফল ফল্টি প্রোডাকশন শুরু হবে, কারণ একই মানুষ 8 ঘন্টাতে যত ইফেক্টিভ হয়, 12 ঘন্টা 14 ঘন্টাতে ইফেক্টিভনেস কমে যাবে, আপনার প্রোডাকশনে ভুল হবে, ডিসিশন মেকিং এ ভুল হবে, সেগুলোর কারণে আপনার কি হবে, আলটিমেটলি প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, এবং সেটা আপনার ইম্প্যাক্ট ফেলবে আলটিমেটলি ইনফ্লেশন রেটে। সো পটেনশিয়াল আউটপুট থেকে যদি আপনি বেশি প্রডিউস করেন, আপনার আলটিমেটলি এগ্রিগেট সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড শিফট করবে, এবং লেফটওয়ার্ড শিফট করতে করতে এই পজিশনে এসে ইকুইলিব্রিয়াম হবে। সো যখন আমি ইকুইলিব্রিয়াম পাবো, আমি কি হবে, আমি টার্গেট থেকে ডেভিয়েট করে ফেলবো। যদি আমি পটেনশিয়াল আউটপুট যেটা হওয়ার কথা সেখানে আমি আছি, কিন্তু আমি লেভেল টার্গেট থেকে কিন্তু আমার ইনফ্লেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। সো এখন আসুক সেকেন্ড ইস্যু, যেটাতে আমি পলিসি ইমপ্লিমেন্টেশন নিব। এর আগে থেকে পলিসি ইমপ্লিমেন্টেশন ছিল না, এখন আমি পলিসি ইমপ্লিমেন্টেশন নিব। তো পলিসি ইমপ্লিমেন্টেশন যদি আমি নেই, দেখেন আমার ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম ছিল এই পয়েন্টে, ঠিক আছে, এবং আমরা বলতেছি কি হবে, আমাদের শর্ট রানে এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করতে করতে আমার এই পয়েন্টে আসার কথা লং রানে। তো শর্ট রানে সাপোজ এগ্রিগেট সাপ্লাই কার্ভ এই পয়েন্টে শিফট করলো। এখন আমি যদি কোনো পলিসি নেই, এমন পলিসি যেটার কারণে আমি এগ্রিগেট ডিমান্ড কার্ভটাকে ডাউনওয়ার্ড শিফট করাইতে পারবো, তাহলে খেয়াল করেন আমার শর্ট রানেই কিন্তু আমি আমার ইকুইলিব্রিয়াম পজিশনটা পেয়ে যাচ্ছি, কারণ এটা আমার লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এটা আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এটা হলো নতুন এগ্রিগেট ডিমান্ড কার্ভ। তো এটা কিন্তু আমার নতুন কি হয়ে যাচ্ছে, আমার নতুন ইকুইলিব্রিয়াম আসতেছে। সো খেয়াল করেন, নতুন ইকুইলিব্রিয়ামে আমার আগের যেই টার্গেটেড ইনফ্লেশন রেট ছিল সেই ইনফ্লেশন রেটেই আছি, এবং নতুন যেই আমার পটেনশিয়াল আউটপুট লেভেল যেটাতে আমার লং টার্মে আসতে হবে, আমি সেখানেই চলে আসছি, ঠিক আছে। সো এগ্রিগেট ডিমান্ড কার্ভ আমি কিভাবে লেফটওয়ার্ড শিফট করতে পারি? তো জেনারেল আইডিয়া হলো যে আপনার কি করতে হবে, আপনার যে ফেডারেল ফান্ড রেট যেটা আছে সেটাকে আপনার কি করতে হবে, বাড়ায় দিতে হবে। বাড়ায় দিলে কি হবে, মানুষজন আপনার থেকে লোন কম নিবে, লোন কম নিলে আপনার ইনভেস্টমেন্ট কম হবে, ইনভেস্টমেন্ট কম হলে আউটপুট কম হবে, এগ্রিগেট সাপ্লাই ইকোনমিতে কমে যাবে, সরি এগ্রিগেট ডিমান্ড ইকোনমিতে কমে যাবে। সো এগ্রিগেট ডিমান্ড যদি ইকোনমিতে কমে যায়, এগ্রিগেট ডিমান্ড অফ মানে আপনার এগ্রিগেট ডিমান্ড যেটা আমরা এছাড়া আরো যে ইস্যুগুলো আছে, যে গভর্নমেন্ট স্পেন্ডিং যদি আমি কমিয়ে দেই বা ট্যাক্স যদি বাড়িয়ে দেই, তো এই সব কিছুই কিন্তু আপনার কি হচ্ছে, আপনার এগ্রিগেট ডিমান্ড কার্ভকে লেফটওয়ার্ড শিফট করবে। আমি যদি লেফটওয়ার্ড শিফট করাইতে পারি, সুবিধাটা কি খেয়াল করেন, আমার 2 থেকে 3-এ যাওয়ার, এই পয়েন্টে যাওয়ার জন্য ওয়েট করতে হয়নি, আমি সরাসরি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসছি। এই পয়েন্টে চলে আসলে আমার সুবিধাটা কি হচ্ছে, দেখেন আমি টার্গেটেড ইনফ্লেশন রেটেই থাকতে পারতেছি, এবং আমার যে পটেনশিয়াল আউটপুট যেটা হওয়ার কথা অ্যাকচুয়ালি, আমি সেটাতেই চলে আসছি, এবং খুব কম সময়ে চলে আসছি। তো কম সময়ে চলে আসার কারণে কি হচ্ছে, আমার ইনফ্লেশন টার্গেট যেটা আছে সেটাও আমি মেনটেন করতে পারতেছি, তার মানে প্রাইস স্টেবিলিটি পাচ্ছি, এবং আমি লং রান এগ্রিগেট সাপ্লাই যেখানে যাওয়ার কথা সেখানেই চলে যাচ্ছে, দ্যাট মিনস আমি আপনার ইকোনমিক স্টেবিলিটিটাও পাচ্ছি, ঠিক আছে। সো এটাই বলা হচ্ছে যে আমি যদি পলিসি ইমপ্লিমেন্টেশন নেই, পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমার কি করতে হবে, আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভটাকে লেফটওয়ার্ড শিফট করাইতে হবে, দ্যাট মিনস আমার এমন একটা পলিসি নিতে হবে যার কারণে ইকোনমিতে এগ্রিগেট ডিমান্ড কমে যায়। তো আমি যদি ফেডারেল ফান্ড রেট বাড়িয়ে দেই, অথবা গভর্নমেন্ট স্পেন্ডিং কমিয়ে দেই, ট্যাক্স রেট বাড়িয়ে দেই, এইসবের মাধ্যমে আমি কি করতে পারবো, এগ্রিগেট ডিমান্ড কার্ভকে লেফটওয়ার্ড শিফট করাইতে পারবো। সো এইটা ছিল আপনার লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট হলে, মানে লং রানে যদি লং রান সাপ্লাই শক যদি হয় তাহলে কি হবে। এখন আসেন থার্ড যে কন্ডিশন, সেটা হলো আমাদের শর্ট রান সাপ্লাই শক। তো শর্ট রান সাপ্লাই শকে আমাদের কি আছে, ট্রেড অফ আছে, খেয়াল করতে হবে, ঠিক আছে। ট্রেড অফটা কি, ট্রেড অফটা হলো আমি আইদার প্রাইস স্টেবিলিটি নিতে পারবো অথবা ইকোনমিক স্টেবিলিটি নিতে পারবো। যদি ইকোনমিক স্টেবিলিটি নেই তাহলে প্রাইস স্টেবিলিটি নিতে পারবো না, প্রাইস স্টেবিলিটি নিলে ইকোনমিক স্টেবিলিটি নিতে পারবো না। সো আমার খেয়াল করতে হবে আমি কোনটা চাই এবং কোনটা পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কোনটা করা পসিবল। তো এখানে 3টা পলিসি। প্রথমটা হলো আমি কিছুই করব না, অ্যাজ ইউজুয়াল যেটা, ঠিক আছে। দেন হলো কি, আমি ইনফ্লেশনটাকে মানে প্রাইস স্টেবিলিটি করব, তার মানে কি হবে না, ইকোনমিক স্টেবিলিটি আসবে না। অথবা আমি ইকোনমিক স্টেবিলিটি নিব, কিন্তু তখন কি হবে না, প্রাইস স্টেবিলিটি আসবে না। তো খেয়াল করেন, প্রাইস স্টেবিলিটি মানে হলো আমি টার্গেটেড ইনফ্লেশনে থাকা, আর ইকোনমিক স্টেবিলিটি মানে হলো আমি পটেনশিয়াল আউটপুটে থাকা, ঠিক আছে। তো
খেয়াল করেন আমি যদি কোনো পলিসি রেসপন্স না নিই, পলিসি রেসপন্স না নিয়ে যদি আমি চুপচাপ বসে থাকি তাহলে কি হবে খেয়াল করেন। ইনিশিয়ালি ফার্স্ট অফ অল আমার টেম্পোরারি এগ্রিগেট সাপ্লাই শক কখন হয় আমরা জানি, যদি ধরেন বেসিক আন্ডারস্ট্যান্ডিং হলো যদি অয়েল প্রাইস বেড়ে যায়, অয়েল প্রাইস বেড়ে যাওয়া মানে হলো আমার মানে ম্যাটেরিয়ালস অফ প্রোডাকশনের ম্যাটেরিয়ালের প্রাইস বেড়ে যাওয়া, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, মানে সাপ্লাই মানে সেম প্রাইসে বা সেম ইনফ্লেশন রেটে আমি সাপ্লাই আগে থেকে কম দিব, এই জন্য এগ্রিগেট সাপ্লাই কার্ভ লেফট আউট শিফট করবে। সো খেয়াল করেন এই যে আমি এগ্রিগেট সাপ্লাই কার্ভটা কি হচ্ছে লেফট আউট শিফট করতেছে। তো লেফট আউট শিফট করলে আমি আগে এখানে ইকুইলিব্রিয়ামে ছিলাম, লেফট আউট শিফট করলে আমার নতুন পয়েন্ট আসতেছে এখানে, ঠিক আছে। সো এখানে আসলে খেয়াল করেন আমি কি আছি, পটেনশিয়াল আউটপুট থেকে নিচে আছি। তো পটেনশিয়াল আউটপুট থেকে যদি আমি নিচে থাকি তখন আমার কি হবে, আমার ইন ফিউচারে খেয়াল করেন ওয়াই মাইনাস ওয়াইপি। সো এটা যদি বাড়ে আমরা বলছি ইকোনমি লেফট ওয়ার্ড শিফট করবে, আর যদি এটা কমে তাহলে কি হবে রাইট ওয়ার্ড শিফট করবে। কি শিফট করবে, এগ্রিগেট সাপ্লাই কার্ভ। এগুলো কিন্তু আমি ওই যে লাস্ট চ্যাপ্টার থেকে বললাম প্রথমেই, ঠিক আছে। সো খেয়াল করেন ইনিশিয়ালি আমি 1 থেকে 2 তে যাব, 2 তে যে আমি দেখবো যে আমি কি করতেছি পটেনশিয়াল আউটপুট থেকে নিচে প্রডিউস করতেছি। সো আলটিমেটলি আমি আবার কি করব 2 থেকে আবার 1 এ চলে আসবো। সো এই পয়েন্ট থেকে প্রথমে এই পয়েন্টে যাব, এই পয়েন্টে যে আমি দেখবো যে আমার কি হচ্ছে ইনফ্লেশন টার্গেট কমে যাচ্ছে, মানে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে এবং পটেনশিয়াল আউটপুট কমে যাচ্ছে, এবং পরবর্তীতে আলটিমেটলি সেটা আবার যেহেতু আমি পটেনশিয়াল আউটপুট থেকে কম প্রডিউস করতেছি আলটিমেটলি আবার সাপ্লাই কার্ভে ইমপ্যাক্ট হবে, এবং সাপ্লাই কার্ভ কি হবে আবার আগের ইকুইলিব্রিয়ামে ফেরত আসার জন্য আগের পয়েন্টেই ফেরত আসবে। সো এখানে খেয়াল করেন উইদাউট টেকিং এনি পলিসি রেসপন্স আমি কিন্তু দুইটাই মেনটেন করতে পারতেছি, আমি টার্গেটও মেনটেন করতে পারতেছি, আমি পটেনশিয়াল আউটপুটও মেনটেন করতে পারতেছি। বাট সমস্যা হলো ইট টেকস টাইম, ঠিক আছে। এই পয়েন্ট 1 থেকে 2 এ যাবে, 2 থেকে আবার 1 এ আসবে, এটা সময় নেয়। সো এই জন্য এটা এখানে এখানে আপনি যদিও কিছু করতেছেন না, আপনি অ্যাক্টিভলি কোনো পলিসি নিচ্ছেন না, গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক অ্যাক্টিভ কোনো পলিসি নিচ্ছে না, বাট আপনি কিন্তু ইকুইলিব্রিয়ামে চলে আসতেছেন। বাট এটা তো সবচেয়ে বড় সমস্যা হলো যে ইট টেকস টাইম, এবং যতদিন আপনি ইকুইলিব্রিয়ামে আসবেন না, আপনি কি হচ্ছে পটেনশিয়াল আউটপুট থেকে কম প্রডিউস করতেছেন, ততদিন আপনার আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে, মানে বেশি থাকবে। আস্তে আস্তে আবার প্রথমে বাড়বে আনএমপ্লয়মেন্ট রেট, তারপরে আবার আস্তে আস্তে কমা শুরু করবে, ঠিক আছে। সো ইট টেকস টাইম, এবং এই সময়টাতে কিন্তু আপনার ইকোনমিতে জিডিপি কমে যাবে, আউটপুট মানে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। সো আমরা কি করতে পারি, আমরা একটা পলিসি ইমপ্লিমেন্টেশন নিতে পারি যেটা দিয়ে আমি কি করব ইনফ্লেশনকে স্টেবিলাইজ করতে চাই, ঠিক আছে। কাকে স্টেবিলাইজ করতে চাই, ইনফ্লেশনকে স্টেবিলাইজ করতে চাই। সো খেয়াল করেন প্রথমে আমি এই পয়েন্টে ছিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে গেছি, যেটা আমি একটু আগে বললাম যে আমার কি হচ্ছে আমার শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করছে। সো আমি এই পয়েন্টে চলে আসছি। তো এই পয়েন্টে চলে আসলে কি হচ্ছে আমি আউটপুট থেকে কম আউটপুট প্রডিউস করতেছি, ঠিক আছে। এখন আমি কি করবো, একটা পলিসি নিব, পলিসি নিয়ে আমি কি করতে চাচ্ছি, যদিও এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার কারণে আমার কি হচ্ছে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। এখন আমি একটা পলিসি ইমপ্লিমেন্টেশন নিব যার মাধ্যমে আমি কি করবো এগ্রিগেট ডিমান্ড কার্ভকে কমিয়ে দিব। দ্যাট মিনস এগ্রিগেট ডিমান্ড কার্ভ কিভাবে কমায়, আমি একটু আগে বলে আসছি যে ফেডারেল ফান্ড রেট যদি আমি বাড়ায় দেই, অথবা গভর্নমেন্ট স্পেন্ডিং যদি আমি কমায় দেই, ট্যাক্স রেট যদি বাড়ায় দেই, তো এইসব কারণে আমার কি হবে এগ্রিগেট ডিমান্ড কমে যাবে। তো এগ্রিগেট ডিমান্ড যদি কমে যায় তাহলে এগ্রিগেট ডিমান্ড কার্ভ শিফট করবে। তো এগ্রিগেট ডিমান্ড কার্ভ যদি শিফট করে তাহলে নতুন ইকুইলিব্রিয়াম কোথায় আসবে, এই পয়েন্টে আসবে। খেয়াল করেন এটা হলো নতুন সাপ্লাই কার্ভ, এটা হলো নতুন ডিমান্ড কার্ভ, এগ্রিগেট এটা হলো শর্ট রানে এই পয়েন্টে আসতেছি। সো শর্ট রানে আমি এই পয়েন্টে যদি আসি খেয়াল করেন আমি কিন্তু ইনফ্লেশনটাকে কমিয়ে ফেলতে পারলাম এবং ইনফ্লেশনটাকে টার্গেটে নিয়ে আসতে পারলাম। সো ইটস এ গুড অ্যাচিভমেন্ট। বাট আমার অন্যদিকে সমস্যা যেটা হয়েছে আমার কি হয়েছে পটেনশিয়াল আউটপুট অনেক কমে গেছে, ঠিক আছে। তো এই কথাটা এখানে বলছে যে পলিসি রেসপন্স যদি আমি নেই, এই ধরনের মানে শর্ট টার্ম সাপ্লাই শকে যদি আমি পলিসি রেসপন্স নেই, তো পলিসি রেসপন্স করলে আমি কি করতে পারতেছি যে কোনো একটা, আমি কি করতে পারলাম আমি ইনফ্লেশনটাকে স্টেবিলাইজ করতে পারলাম, কিন্তু এটা করতে গিয়ে আমার কি হচ্ছে ইকোনমিক স্টেবিলিটি আমি রাখতে পারি নাই, আমার পটেনশিয়াল আউটপুট অনেক কমে গেছে। তো এটা ছিল ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি হতে পারে, সেকেন্ড কন্ডিশন হতে পারে আমি কি করলাম আমি 1 নাম্বার থেকে 2 নাম্বারে গেলাম, এটা তো আমরা বলেই আসছি একটু আগে যে এখান থেকে এখানে গেলাম। এখন আমি একটা পলিসি নিচ্ছি যার মাধ্যমে এগ্রিগেট সাপ্লাইকে এগ্রিগেট ডিমান্ডকে আমি বাড়াচ্ছি। আগে আমরা বলছি এগ্রিগেট ডিমান্ডকে আমি কমাচ্ছি, এখন আমরা এগ্রিগেট ডিমান্ডকে বাড়াচ্ছি দ্যাট মিনস হলো গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়াচ্ছি, ট্যাক্স কমাচ্ছি, ফেডারেল ফান্ড রেট কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইসব যদি হয় তখন আমার কি হবে এগ্রিগেট ডিমান্ড শিফট করবে, শিফট করে উপরে যাবে। এগ্রিগেট ডিমান্ড শিফট করে যদি উপরে যায় তাহলে আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কিন্তু আমি চলে আসলাম, ঠিক আছে। তো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসছে আমার খেয়াল করেন প্রথমে আমি এখান থেকে এখানে গেছি, আবার এখান থেকে এখানে চলে আসছি।
তার মানে কি আমি এখন পটেনশিয়াল আউটপুটে চলে আসছি ইন শর্ট রানে, লং রান পর্যন্ত ওয়েট করা লাগে না। পলিসির মাধ্যমে আমি খুব কম সময়ে এই পয়েন্টে চলে আসছি। সো আমি আমার ইকোনমিক স্টেবিলিটি পেয়ে গেছি, বাট সমস্যা কি দেখেন, আমার ইনফ্লেশন কিন্তু বেড়ে গেছে। ইনফ্লেশন কিন্তু আমি স্টেবিলাইজ করতে পারিনি, আমি কিন্তু ইনফ্লেশনকে টার্গেট ইনফ্লেশনে আনতে পারিনি। সো প্রাইস স্টেবিলিটি আমি পাচ্ছি। তো এই পলিসি খেয়াল করেন, ইকোনমিক মানে গভর্নমেন্ট পলিসির মাধ্যমে বা সেন্ট্রাল ব্যাংকের পলিসির মাধ্যমে আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি চাইলে ইনফ্লেশন টার্গেটটাকে মেনটেন করতে পারছি, কিন্তু তখন আমার ইকোনমিক স্টেবিলিটি মেনটেন করা পসিবল হয় নাই, ইকোনমিতে আউটপুট কমে গেছে, দ্যাট মিনস আনএমপ্লয়মেন্ট অনেক বেড়ে গেছে। এখন আমি সেকেন্ড কন্ডিশনে দেখালাম যে আমি চাইলে কি করতে পারি, এগ্রিগেট ডিমান্ড বাড়াইতে পারি। বাড়াইলে কি হবে, বাড়াইলে আমার ইকোনমিতে আউটপুট আগের জায়গায় চলে আসবে, পটেনশিয়াল আউটপুটে চলে আসবে, দ্যাটস ফাইন। সো আমি ইকোনমিক স্টেবিলিটি আনতে পারতেছি, আনএমপ্লয়মেন্ট কমাইতে পারতেছি। বাট ইন দা মিন টাইম যেটা হয়ে যাবে, আমার অপোজিটে টার্গেট ইনফ্লেশন থেকে ইনফ্লেশন রেট অনেক বেড়ে যাবে। তো ইকোনমিতে আপনি হাই ইনফ্লেশন লক্ষ্য করবেন। তো এই তিনটা মূলত ইস্যু যেটা আমরা পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে অ্যাচিভ করতে পারি। তো এই ইস্যুগুলো আপনাদের জানা থাকতে হবে। সো এখান থেকে আমরা কনক্লুশন কি করতে পারি, দেখেন বলছে দ্য মোস্ট শকস, if most shocks to the economy are aggregate demand shock or permanent aggregate supply shock, then policy that stabilizes inflation will also stabilize economic activity even in the short run. So এটা আমরা বলে আসছি, if temporary supply shock are more common, then central bank must choose between two stabilization objective in the short run. So আমি কোনটা চাই, আমি প্রাইস স্টেবিলিটি চাই অথবা ইকোনমিক স্টেবিলিটি চাই, আমার চয়েস করতে হবে, যেহেতু এটা শর্ট রান টেম্পোরারি সাপ্লাই শক। In the long run, there is no conflict between stabilizing inflation and economic activity in response to shock. So লং রানে আসলে আলটিমেটলি দুইটাই অ্যাচিভ হয়, আমরা দেখে আসছি যেটা লং রানে কিন্তু আমরা সবসময় তিনটা কন্ডিশনে লং রানে কিন্তু আমি কি করতে পারতেছি, দুইটাই অ্যাচিভ করতে পারতেছি, প্রাইস স্টেবিলিটি অ্যাচিভ করতে পারতেছি, ইকোনমিক স্টেবিলিটি অ্যাচিভ করতে পারতেছি। কিন্তু শর্ট রানে যেটা হয়, আহ দুইটা মানে এগ্রিগেট সাপ্লাই যদি আপনার মানে শর্ট টার্ম সাপ্লাই শকের ক্ষেত্রে আপনার আমি কি করতে পারতেছি না, আমি দুইটাই অ্যাচিভ করতে পারতেছি না, দ্যাট মিনস প্রাইস স্টেবিলিটি এবং ইকোনমিক স্টেবিলিটি দুইটাই অ্যাচিভ করা পসিবল হচ্ছে না। আর শর্ট রান কেন আমরা লং রানটাকে প্রেফার করি না, কারণ আমরা জানি শর্ট রান যে ফ্লাকচুয়েশন গুলো হয় সেটার কারণে আমার আইদার আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে অথবা ইনফ্লেশন বেড়ে যাবে। শর্ট রানে কিন্তু চেঞ্জ হবে, শর্ট রানে দেখা যাবে 1-2 বছর আপনার আনএমপ্লয়মেন্ট অনেক বেড়ে যাচ্ছে, আপনার ইনফ্লেশন অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অথবা ইনফ্লেশন কমে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে। তো এই ধরনের অনেক কন্ডিশন হবে। সো আমি চাই না, আমরা চাই সবসময় স্টেবিলিটি মেনটেন করতে। তো স্টেবিলিটি মেনটেন করার জন্য আপনার ইকোনমিক পলিসি হোল্ডারদের বিভিন্ন ধরনের পলিসি নিতে হবে। উইদাউট টেকিং পলিসি ইকোনমি আবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে, বাট ইট উইল টেক টাইম। কতদিন লাগবে সেটা আমরা জানি না। লং টার্ম, লং টার্ম মানে কি বোঝায়, 5 বছর, 10 বছর, 50 বছর, উই ডোন্ট নো। ঠিক আছে। সো আপনারা কেইনসের একটা থিওরি মানে বক্তব্য আছে যে ইন দা লং রান উই অল আর ডেড, তার মানে হলো লং রানে আমরা সবাই মারা যাবো। তো আমরা লং রান বলতে কি বোঝাচ্ছে, কতদিনে এটা ঠিক হবে, আর যদি আমরা সবাই মারাই যাই তাহলে ঠিক হয়ে লাভ। ঠিক আছে। সো এই জন্য বলা হয় যে শর্ট টার্মে আমাদের অ্যাক্টিভিটিস পারফর্ম করা উচিত। আচ্ছা, এরপর যে ইস্যুটা আসছে যে হাউ অ্যাক্টিভলি শুড পলিসি মেকারস ট্রাই টু স্টেবিলাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি। সো ইকোনমিক অ্যাক্টিভিটি স্টেবিলাইজ করার জন্য আমরা কতটা অ্যাক্টিভ হব। All economists have similar policy goals, promote high employment and price stability, yet they often disagree on the best approach to achieve these goals. So আমরা সবসময় চাই প্রাইস স্টেবিলিটি আসুক, হাই এমপ্লয়মেন্ট আসুক, মানে কি পটেনশিয়াল আউটপুটে আমি সবসময় থাকি। পটেনশিয়াল আউটপুটে থাকলে মানে আমার শুধুমাত্র ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট আছে, অন্য কোনো আনএমপ্লয়মেন্ট নাই। সো এটাই আমাদের ডিজায়ার্ড গোল। কিন্তু এইটা অর্জন করার জন্য বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের ইকোনমিস্ট বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করছে। কিছু আছে হলো নন অ্যাক্টিভিস্ট, তারা বলতেছে যে এই যে আমরা বলে আসছি যে গভর্নমেন্ট পলিসি নিবে, গভর্নমেন্ট তারপর কি করবে আপনার ইকোনমিতে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসবে, তারা এটা পছন্দ করে না। তারা মনে করে যে ইকোনমিকে আপনি ফ্রি ছেড়ে দেন, ইকোনমি তার মতো চলবে এবং একটা সময় আলটিমেটলি ইকোনমি ইকুইলিব্রিয়ামে চলে আসবে। এবং খেয়াল যদি করেন এই কথাগুলো মিলে যাচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিস্টদের মতো। ক্লাসিক্যাল ইকোনমিস্টরা এই ধরনের কথাই বলতো যে ইকোনমিকে আপনি ফ্রি রাইডার করে দেন, ইকোনমি তার মতো চলবে এবং আলটিমেটলি ইকোনমি নিজের মতো ইকুইলিব্রিয়াম পেয়ে যাবে, আপনাকে ইন্টারভেন করার দরকার নেই। বাট যখনই আমরা কেইনস আসার পরে সে বলতেছে না, ইকোনমি ওই যে বললো যে কেইনস বললো যে ইন দা লং রান উই অল আর ডেড, এবং যদি ইকোনমিকে আমি নিজের হাতে ছেড়ে দেই তাহলে ইকোনমি ইকুইলিব্রিয়ামে আসবে, বাট ইট উইল টেক লং টাইম। সো আমরা তো এত সময় ওয়েট করতে পারবো না। সো আমাদের উচিত পলিসি ইমপ্লিমেন্টেশন করা।
সো অ্যাক্টিভিস্ট হইলো গিয়ে এই মনিটরি মানে কেইনসিয়ান থিওরি যারা কেইনসের থিওরি যারা ফলো করেন তারা হলো অ্যাক্টিভিস্ট গ্রুপ। তারা বলছে তারা দে সি দ্য নিড অফ দ্য গভর্নমেন্ট টু পারসু অ্যাক্টিভ পলিসি টু এলিমিনেট হাই আনএমপ্লয়মেন্ট হোয়েন ইট ডেভেলপস। সো নন অ্যাক্টিভিস্ট হলে তারা বলছে যে কিছুই করার দরকার নাই, ইকোনমিতে গভর্নমেন্টের কোনো পলিসির দরকার নেই, ইকোনমি অটোমেটিক্যালি আপনার ইকুইলিব্রিয়ামে চলে আসবে। আর অ্যাক্টিভিস্টরা বলতেছে যে না, ইকোনমিতে মনিটারি পলিসির দরকার আছে, গভর্নমেন্ট বিভিন্ন ধরনের পলিসি নেওয়ার মাধ্যমে ইকোনমিকে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসতে পারে, প্রয়োজন মানে তাড়াতাড়ি নিয়ে আসতে পারে। এখন হলো ল্যাগস এন্ড পলিসি ইমপ্লিমেন্টেশন। সো পলিসি ইমপ্লিমেন্টেশনে আপনার বিভিন্ন ধরনের ল্যাগ থাকে। ল্যাগ মানে হলো টাইম ল্যাগ মূলত আমরা বুঝাই। তো টাইম ল্যাগ গুলোর মধ্যে কি কি আছে? ফার্স্ট অফ হলো ডেটা ল্যাগ, এগুলো আপনারা হয়তো বা পড়ে থাকবেন, না পড়লেও সিম্পল ইস্যু। প্রথমটা বলছে যে ডেটা ল্যাগ। ডেটা ল্যাগ মানে হলো দ্য টাইম ইট টেকস for policymakers to obtain data indicating what is happening in the economy. So ইকোনমিতে যে আপনার পটেনশিয়াল আউটপুট থেকে কম প্রডিউস হচ্ছে, অথবা ইকোনমিতে আপনার ইনফ্লেশন রেট বেড়ে গেছে, এই জিনিসগুলো বুঝতে হলে তো আমার ডেটা লাগবে, ডেটা ছাড়া তো আমি বুঝতেছি না। আর ডেটাটা আমি কখন পাই? ডেটাটা আমি পাই অলরেডি যখন ইকোনমিতে পটেনশিয়াল আউটপুট কম হচ্ছে, অলরেডি যখন ইকোনমিতে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, তখন যে আমি ডেটাটা পাই। তো ডেটা ল্যাগ, আমি তখন যদি পলিসি নেই, অলরেডি ইকোনমি কিন্তু অনেক কিছু লুজ করে ফেলছে, দ্যাট মিনস অলরেডি ইকোনমিতে আপনার রিসেশন শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে আমি বুঝতেছি হ্যাঁ কি রিসেশন শুরু হয়েছে, বাট ইকোনমি কিন্তু হিটটা নেওয়া শুরু করছে। হিটটা না নেওয়ার আগ পর্যন্ত আপনি বুঝেন না যে ইকোনমিতে রিসেশন শুরু হয়েছে কিনা। ঠিক আছে? দেন হলো রিকগনিশন ল্যাগ। ইট টেকস the time it takes for policymakers to be sure of what the data are signaling about the future course of economy. So এই যে আমি প্রথমে ডেটা নিয়ে আসলাম, ডেটা আনার পরে আমি বলতেছি যে ডেটা আসলে কি সিগন্যাল করতেছে, এটাকে রিকগনাইজ করা। সো অনেক সময় আপনাদের বইয়ে দেখবেন লেখা আছে যে ইউএসএ তে যখন রিসেশন শুরু হয়, রেসিশন শুরু হওয়ার সাথে সাথেই তারা রেসিশনারি কন্ডিশন ডিক্লেয়ার করে না, তারা 6 মাস এটাকে অবজার্ভ করে। 6 মাসে যদি তারা দেখে যে হ্যাঁ তারপরেও রিসেশনের সব ক্যারেক্টারিস্টিক্স কন্টিনিউ করতেছে, দেন তারা ওইটাকে রিসেশন বলে ডিক্লেয়ার করে। সো এই যে রিকগনিশন, যে আপনি রিকগনাইজ করতেছেন না, ইকোনমিতে বলতে ইনফ্লেশন রেট বেড়ে যাচ্ছে, বাট আপনি রিকগনাইজ করতেছেন না, আপনি বলতেছেন যে এটা হয়তো টেম্পোরারি বাড়ছে, এটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, এখানে পলিসি নেওয়ার দরকার নেই। বা আপনি রিকগনিশন করতেছেন হ্যাঁ এখানে পলিসি নেওয়ার দরকার আছে, এটা প্রবলেম হইতে পারে। তো এই যে রিকগনিশন করার মধ্যে যে টাইম গ্যাপ, রিকগনিশন করতে যে সময় নেয়, এটার কারণে আপনার ইকোনমিতে কিন্তু ইকোনমি তো কন্টিনিউয়াসলি চলছে, সো ইকোনমিতে কিন্তু ইম্প্যাক্ট গুলা পড়তেছে। তো আমি যত দেরি করবো আমার ইকোনমি তত ক্ষতিগ্রস্ত হবে। তারপরে বলছে লেজিসলেটিভ ল্যাগ। কিছু কিছু সময় আমাদের কি করতে হয়? দ্য টাইম ইট টেকস টু পাস লেজিসলেশন টু ইমপ্লিমেন্ট দ্য পার্টিকুলার পলিসি। তো আমার কি করতে হবে? আমার কিছু পলিসি আমি নেওয়ার পরে সেই পলিসি গুলো আমার আপনার পলিসি গুলাকে আমার বিভিন্ন জায়গায় পাস করাইতে হবে। ঠিক আছে? দ্যাট মিনস হলো আমাদের ধরেন একটা পলিসি নিলাম, এটা আমার পলিসি, ধরেন সেন্ট্রাল ব্যাংক একটা পলিসি নিল, এটা হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নিং বডি যারা আছে তারা এটাকে অ্যাপ্রুভ করতে হবে। তারপরে তারপরে এটা মানে ইমপ্লিমেন্টেশনে যাবে। বা এমন কোনো পলিসি যেটা হলো গিয়ে খুব খুব মানে নিউ একটা পলিসি, সেটা দেখা যেতে পারে হয়তো আপনার পার্লামেন্টে পাস করা লাগতে পারে। ফরেন মানে আপনার কি বলে অর্থমন্ত্রী হয়তো আপনার সেটাকে আপনার পার্লামেন্টে নিয়ে যাবে, সেখান থেকে সে পাশ করে নিয়ে আসবে, দেন ওইটাকে অ্যাপ্লাই করবে। সো এইখানে একটা সময় নিতে পারে। তো জেনারেলি যেটা হয় যে মনিটারি পলিসিতে আপনার পাশ করানোটা খুব ইজি, কারণ মনিটারি পলিসি সম্পূর্ণ সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে থাকে। সেন্ট্রাল ব্যাংক তার নিজস্ব অ্যাক্টিভিটিস এর মাধ্যমে খুব দ্রুত এটাকে পাশ করায় ফেলতে পারে। কিন্তু ফিসক্যাল পলিসি যেটা ট্যাক্স এর উপর ডিপেন্ড করে, সেটা আমরা ট্যাক্স এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের উপর ডিপেন্ড করে, সেগুলো আমাদের দেখা যায় হয়তো পার্লামেন্ট থেকে পাশ করায় নিয়ে আসতে হয়, যেমন বাজেটে পাশ হয়, দেন আপনার বাজেটে পাস হয়ে আসে। তো সেই জন্য আপনার টাইম লাগে ফিসক্যাল পলিসি। দেন বলছি ইমপ্লিমেন্টেশন ল্যাগ। ইমপ্লিমেন্টেশন ল্যাগ হলে আপনি পলিসি নিছেন, পলিসি নেওয়ার পরে এখন এটা ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করার জন্য আপনার বিভিন্ন পলিসি যারা ইমপ্লিমেন্ট করবে তাদেরকে আপনার ইনস্ট্রাকশন দিতে হবে, তারা সেই অনুযায়ী ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করা শুরু করবে, তাদেরকে দরকার হলে আপনার ট্রেনিং দিতে হবে। তো এইসব কাজে আপনার কিছু ল্যাগ থাকে। লাস্ট হলো ইফেক্টিভনেস ল্যাগ। আপনি ইমপ্লিমেন্ট করলেন, ইমপ্লিমেন্ট করার সাথে সাথেই আপনি হয়তো বা রেজাল্ট পাবেন না, ইট টেকস টাইম টু গিভ এন আউটপুট। ঠিক আছে? আপনি ইমপ্লিমেন্ট করলেন যে আপনি ইন্টারেস্ট রেট কমায় দিবেন, এখন ইন্টারেস্ট রেট কমাইলেই যে আজকে কমাইলেন কালকেই সব লোক এসে আপনার ব্যাংক থেকে টাকা উইথড্র করা শুরু করবে, এরকম না। ইট উইল টেক টাইম। আস্তে 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 মানুষজন জানবে,
মানুষজন নতুন বিজনেস আইডিয়া পাবে, দেন আস্তে আস্তে এসে তারা আপনার ব্যাংক থেকে টাকা নিবে এবং ইকোনমিতে আস্তে আস্তে মানি সার্কুলেটেড হবে। আহ, সেই অনুযায়ী আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি আরো ত্বরান্বিত হবে। সো ইট টেক্স টাইম। তো এই সবগুলো ল্যাগের কারণে যদি আমি সবগুলো ল্যাগ যোগ করি, দেখা যাবে যে আমি রেসপন্স করতেই অনেক টাইম নিচ্ছি। মানে যখন আমার ইকোনমিতে একটা ইম্পর্টেন্ট, মানে ইকোনমিতে আমি যখন শক দেখতেছি, শক দেখার শুরু হওয়ার থেকে রেসপন্স টাইমই অনেক বড়। তারপর ওই রেসপন্স থেকে এটা ইমপ্লিমেন্টেশন প্লাস আপনার ইফেক্টিভনেস পাইতেও আরো সময় লাগে। সো এই জন্য এটা আর কি হলো, যারা অ্যাক্টিভিস্ট, আমরা একটু আগে বলে আসলাম অ্যাক্টিভিস্ট, তাদেরকে আসলে এখানে একটু ইয়ে করা হয়েছে, কি বলে, হেয় করা হয়েছে যে আপনারা বলতেছেন আপনারা অ্যাক্টিভিস্ট, আপনারা পলিসির মাধ্যমে ইকোনমিতে স্টেবিলিটি নিয়ে আসতে চান, কিন্তু আপনার পলিসি যে আপনি নিবেন এবং ইকোনমিতে আপনি স্টেবিলিটি আনবেন, এটার জন্য তো আপনার বিভিন্ন ল্যাগ আছে, এবং এই ল্যাগ থাকার কারণে দেখা যাচ্ছে আপনি পলিসি নিচ্ছেন, আলটিমেটলি অনেক কাজ করতেছেন, বাট আপনার পলিসির যে ডিজায়ার্ড আউটকাম সেটা আপনি ইমিডিয়েটলি পাচ্ছেন না, এবং সেটা আলটিমেটলি দেখা যাচ্ছে লং রানের মতোই কাজ করতেছে। ঠিক আছে, এটা হলো তাদেরকে রিফিউট করার জন্য এই ধরনের যুক্তি দেওয়া হয়েছে যে এইসব ল্যাগের কারণে আসলে তাদের যে ডিজায়ার্ড আউটকাম যে সময় পাওয়ার কথা সেটা আসলে সময় মতো পাচ্ছে না, দেরি হচ্ছে। তো দেরি যদি হয় তাহলে আমার এত কষ্ট করার দরকার কি, আমি তো লং রানের জন্য ওয়েট করতেই পারি। এটা আর কি অনেকের আইডিয়া ছিল। সো এইখানে আপনার ওবামার স্টিমুলাস প্যাকেজ নিয়ে কথাবার্তা বলছে, এটা আপনারা একটু পড়ে নিন। এরপরে আসতেছে হলো ইনফ্লেশন অলওয়েজ এন্ড এভরিওয়ার এ মনিটারি ফেনোমেনা। সো এই কথাটা বলছে হলো আপনার মনিটারি ইকোনমিস্ট আপনার ফ্রিডম্যান, এই কথাটা বলছে যে ইনফ্লেশন হলো একটা মনিটারি ফেনোমেনা। দ্যাট মিনস হলো আপনারা পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, মনিটারি পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আপনি চাইলে ইনফ্লেশনকে কি করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন। ঠিক আছে, সো এখানে কি বলছে, দ্য অ্যাডেজ ইজ সাপোর্টেড বাই আওয়ার এগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই অ্যানালাইসিস বিকজ it shows that monetary policy makers can target any inflation rate in the long run by shifting the aggregate demand curve with autonomous monetary policy. So আমি যখন মনিটারি পলিসি নিব, মনিটারি পলিসির মাধ্যমে জেনারেলি কি হচ্ছে, আমার অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ শিফট হচ্ছে। তো অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ শিফট করার মাধ্যমে আমি চাইলেই কি করতে পারতেছি, আমার ইনফ্লেশন রেটটাকে মানে চেঞ্জ করতে পারতেছি। সো এই জন্য সে বলতেছে যে ইনফ্লেশনটা আসলে একটা মনিটারি ফেনোমেনা। দ্যাট মিনস মনিটারি পলিসির মাধ্যমে আমি চাইলেই যে কোনো সময় যে কোনো ভাবে ইনফ্লেশনটাকে ইম্প্যাক্ট করতে পারতেছি। সো এখানে যেটা বলছে যে আমি সাপোজ কি করলাম, আমি একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছি এই পয়েন্টে, 1 নম্বর পয়েন্টে আমি এখন কি করলাম, আমি এগ্রিগেট ডিমান্ড বাড়ায় দিলাম মনিটারি পলিসির মাধ্যমে। সো এগ্রিগেট ডিমান্ড যদি আমি বাড়ায় দেই, তখন আমার কি হচ্ছে, আমি পটেনশিয়াল আউটপুট থেকে বেশি আউটপুট প্রডিউস করতেছি। সো পটেনশিয়াল আউটপুট থেকে বেশি আউটপুট প্রডিউস করলে আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট হবে, আপওয়ার্ড শিফট হবে। তো আমি কি করব, আমি 3 নম্বর পয়েন্টে চলে আসবো, ইকুইলিব্রিয়াম। সো দেখেন আমি কি করলাম, আমার ইকোনমি ইকুইলিব্রিয়ামে ছিল, জাস্ট আমি কি করলাম, আমি একটা পলিসি নিলাম, পলিসি নেওয়ার মাধ্যমে আমি কি করলাম, আমি আমার ইনফ্লেশন টার্গেট এই পয়েন্টে ছিল, পয়েন্ট থেকে নতুন টার্গেট এই পয়েন্টে নিয়ে আসতে পারছি। সো তারা বলতেছে, মানে এই কথাটা দিয়ে, এই গ্রাফটা দিয়ে এটা বুঝাইতে চাচ্ছে যে আমি চাইলেই ইনফ্লেশন টার্গেট চেঞ্জ করতে পারি এবং এটা অ্যাচিভ করতে পারি। আমার প্রথমে ইনফ্লেশন টার্গেট ছিল এটা, আমি এই পয়েন্টে ইকুইলিব্রিয়ামে ছিলাম, ফাইন। দেন আমি ধরেন নতুন একটা ইনফ্লেশন টার্গেট দিলাম যেটা হলো এইটা। তো আমি এটা কি অ্যাচিভ করতে পারবো কিনা, টার্গেট দিলেই হবে কিনা? বলছে হ্যাঁ, আপনি চাইলেই এটা অ্যাচিভ করতে পারবেন, কারণ যখন আমি অটোনোমাস মনিটারি পলিসি নিচ্ছি, মনিটারি পলিসির মাধ্যমে আমি চাইলেই কি করতে পারি, এটাকে আমি শিফট করতে পারি এবং শিফট করে নতুন টার্গেটে নিয়ে আসতে পারি। ওকে, এরপরে দুইটা বহুল প্রচলিত আইডিয়া, সেটা আপনারা মোটামুটি আগে থেকে জানেন, যেটা হলো যে ইনফ্লেশনারি মনিটারি পলিসি কেন হয়, মনিটারি পলিসি কেন ইনফ্লেশন ক্রিয়েট করে। মানে এই ইনফ্লেশনারি মনিটারি পলিসি বা কজেস অফ ইনফ্লেশনারি মনিটারি পলিসি বলতে বোঝাচ্ছে যে মনিটারি পলিসি নেওয়ার ফলে কেন ইনফ্লেশন ক্রিয়েট হয়। ঠিক আছে, তো এটা দুইটা কারণ আছে, একটা হলো কস্ট পুশ ইনফ্লেশন আর একটা হলো ডিমান্ড পুল ইনফ্লেশন। তো প্রথমটা হলো কস্ট পুশ ইনফ্লেশন। যদি আমরা বলি কস্ট পুশ ইনফ্লেশন মানে হলো যে টেম্পোরারি দেয়ার ইজ এ টেম্পোরারি নেগেটিভ সাপ্লাই শক ইন দ্য ইকোনমি, ঠিক আছে, or a push by workers for wages hike beyond the what productivity gains can achieve justify. So বলতেছে যে ইকোনমিতে একটা টেম্পোরারি এগ্রিগেট সাপ্লাই শক আছে, তো এগ্রিগেট সাপ্লাই কমে গেছে। কারণ কি, কারণ ইকোনমিতে সাপোজ এমপ্লয়াররা সাপোজ ওয়েজ মানে এমপ্লয়ার বলতেছি কেন, এমপ্লয়িরা হায়ার ওয়েজ চার্জ করতেছে যে কোনো একটা কারণে, ঠিক আছে।
তো এইরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনার কস্ট পুশ ইনফ্লেশন হয়। কিভাবে কস্ট পুশ ইনফ্লেশন হয়? তো দেখেন এখানে বলতেছে যে আমি প্রথমে এখানে ইকুইলিব্রিয়ামে ছিলাম, ঠিক আছে? দেন আমার কি হলো, কোনো একটা কারণে এগ্রিগেট সাপ্লাই শিফট করে এই পয়েন্টে আসলো। তো এই পয়েন্টে আসলে আমার কি হচ্ছে, আমি কোনো একটা কারণে সাপোজ ধরেন ওয়েজ রেট বাড়ার কারণে আমরা মানে ইকোনমিতে হইতে পারে যে আহ, হঠাৎ করে আমার যারা এমপ্লয়িজ আছে তাদের কাছে মনে হলো যে ইকোনমিতে হয়তো বা ইনফ্লেশন বেড়ে যাবে, এই জন্য তারা কি করলো, তারা ওয়েজ এক্সপেকটেশন বাড়াইলো এবং অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করে এই পয়েন্টে আসছে, ঠিক আছে? তো এই পয়েন্টে যদি আসে, এখন কি হচ্ছে, এখন আপনি কি করতেছেন, যেহেতু আপনি পটেনশিয়াল আউটপুট থেকে নিচে আছেন, আপনি কি করলেন, আপনি পটেনশিয়াল আউটপুটে যাওয়ার জন্য এগ্রিগেট ডিমান্ড বাড়ায় দিলেন, ঠিক আছে? পলিসি নিলেন, পলিসি নিয়ে আপনি এগ্রিগেট ডিমান্ড কার্ভকে শিফট করায় আপনি এই পয়েন্টে চলে আসছেন। তো এই পয়েন্টে চলে আসার কারণে আমার কি হচ্ছে, ইনফ্লেশন কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এবং আউটপুট আমি আগের জায়গায় চলে আসছি, ঠিক আছে? এখন খেয়াল করেন যে যেহেতু এগ্রিগেট সাপ্লাই কার মানে আবার আউটপুট এই পয়েন্টে চলে আসছে, তো ইনফ্লেশন বেড়ে গেছে। তো ইনফ্লেশন বেড়ে যাওয়ার কারণে ইকোনমিতে এমপ্লয়িরা এখন আবার ভাবতেছে যে হ্যাঁ, আমার ইনফ্লেশন এক্সপেকটেশন ছিল বাড়বে এবং এটা তো আলটিমেটলি বাড়ছেই, সো এটা মনে হয় আরো বাড়বে, ঠিক আছে? বা তাদেরকে আমি যতটুকু ওয়েজ বাড়াইছি, সেই ওয়েজ বাড়ানো সাথে সাথে ইনফ্লেশন মানে ওয়েজ বাড়ছে, ওয়েজ বাড়ার কারণে আপনার শিফট হয়েছিল এখানে, সো ওয়েজ বাড়ছে সাথে সাথে ইনফ্লেশনও বেড়ে গেছে। তো ইনফ্লেশনও যখন বেড়ে যাচ্ছে, ওয়েজও বেড়ে যাচ্ছে, তারা বলতেছে তাহলে তো আমার আলটিমেটলি রিয়েল ওয়েজ তো বাড়ে নাই, রিয়েল ওয়েজ কিন্তু বাড়ে নাই, আগের মতোই আছে। সো তারা বললো যে যেহেতু ইনফ্লেশন বেড়ে গেছে আমাকে আরো ওয়েজ বাড়াইতে হবে। তো আরো ওয়েজ বাড়াইতে হবে যখন তারা এক্সপেক্ট করে, তখন আবার তারা এগ্রিগেট সাপ্লাই কার্ভকে এই পয়েন্টে শিফট করে, ঠিক আছে? এখন সেই মতে যদি ইকোনমিতে আবার এই মানে ইকুইলিব্রিয়াম আনার জন্য গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক যদি আবার পলিসি নেয় যেটার মাধ্যমে তারা এগ্রিগেট ডিমান্ড কার্ভকে আবার শিফট করায়, তাহলে আবার ইকুইলিব্রিয়াম আসবে এই পয়েন্টে। এবং এই কন্ডিশন গুলো যদি এবং এই পয়েন্টে চলে আসলে দেখেন আবার কি হচ্ছে, ইনফ্লেশন কিন্তু বেড়ে যাচ্ছে এবং আবার যদি ওয়েজ মানে ওয়ার্কাররা চিন্তা করে যে না আমার ওয়েজ তো তাহলে আলটিমেটলি লাভ হলো কি, আমার ওয়েজ বাড়লো ইনফ্লেশনও বাড়লো, তার মানে রিয়েল ওয়েজ বাড়ে না, তারা যদি আবার হাই ওয়েজ চার্জ করে, ঠিক আছে? তো এইভাবে যত চলতে থাকবে হাই ওয়েজ চার্জ, এবং আলটিমেটলি গভর্নমেন্ট যদি পলিসির মাধ্যমে আপনার পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে যদি আপনার আউটপুট লেভেলটাকে ঠিক রাখতে চায়, জিডিপি লেভেলটাকে ঠিক রাখতে চায়, তাহলে কি হচ্ছে, আপনার আলটিমেটলি ইনফ্লেশন শুট আউট হচ্ছে, এবং আলটিমেটলি এভাবে শুট আউট হইতে হইতে একটা সময় যে লং রানে এখানে যে আপনার ইকুইলিব্রিয়াম হবে, কিন্তু সেই সময় আলটিমেটলি আমার কি হয়ে যাবে, ইনফ্লেশন অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে? সো এইটাকে আমরা বলতেছি কস্ট পুশ ইনফ্লেশন। তার মানে কি, ইনিশিয়ালি আপনার ইনিশিয়াল যে পুশটা ছিল সেটা আসছে কস্টের মাধ্যমে, দ্যাট মিনস কস্ট অফ প্রোডাকশন বেড়ে গিয়েছিল, সেটার কারণে ইনিশিয়াল পুশটা আসছে, এবং সেখান থেকে আমরা কন্টিনিউয়াসলি আমরা গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক কন্টিনিউয়াসলি পলিসি মেকিং এর মাধ্যমে এটাকে আরো ওরসেন করে ফেলছে, ওরসেন করে কি হচ্ছে, এটাকে আরো শুট আউট করছে, এবং আলটিমেটলি আপনার ইকোনমিতে প্রাইস বেড়ে গেছে এবং ইনফ্লেশন বেড়ে গেছে। সো এটা আসতেছে, ইনফ্লেশনটা বাড়তেছে। সো এখানে খেয়াল করেন, যদি ইকোনমিতে এই কন্টিনিউয়াসলি আমি পলিসি গুলা নিতাম না, তাহলে হয়তোবা আমার ইকোনমিতে ইনফ্লেশন এত বেশি হইতো না। তো এটা তারা বলতেছে যে ইকোনমি যেহেতু একটা, আমরা এই যে এখানে বললাম যে ইনফ্লেশন যেহেতু একটা মনিটারি ফেনোমেনন, তার মানে এখানে এটা দিয়ে তারা প্রুফ করতে চাইছে যে মনিটারি পলিসির মাধ্যমে যতই আমি মনিটারি পলিসি নিচ্ছি, আমি কিন্তু ইনফ্লেশনকে বাড়ায় ফেলতেছি, ঠিক আছে? এই কন্ডিশন। দেন আসেন ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশন মানে হলো যে সাপোজ ইকোনমিতে আমি এই পয়েন্টে আছি, ঠিক আছে? সো ইকোনমিতে কোনো কস্ট বাড়ে নাই, কিছুই হয় নাই, বাট ইকোনমিতে এই পয়েন্টে থাকলে আমার পটেনশিয়াল আউটপুট এখানে, ঠিক আছে? বাট ইকোনমির যারা পলিসি মেকার তারা বললো না, আমার পটেনশিয়াল আউটপুট এটা হওয়ার কথা না, আমার পটেনশিয়াল আউটপুট এখানে হওয়ার কথা। তারা টার্গেট আউটপুটটাকে হায়ার করলো পটেনশিয়াল আউটপুট থেকে। তার মানে তারা বলতেছে যে পটেনশিয়াল আউটপুট থেকে আমি বেশি আউটপুট মানে অ্যাচিভ করতে চাই, হুইচ ইজ নট পসিবল, কারণ লং টার্মে আমি সবসময় পটেনশিয়াল আউটপুটে থাকবো। সো এটা যেটা হয় যে আমরা কখনোই পটেনশিয়াল আউটপুটে থাকা মানে কি, আমার এখানে আনএমপ্লয়মেন্ট আছে, বাট এটা হলো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট ছাড়া আর কোনো আনএমপ্লয়মেন্ট নাই। তো এই ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের লেভেলটা কত, এটা আসলে কেউ মানে এক্স্যাক্টলি বলতে পারে না যে এটা কত। তো এই কারণে আমরা অনেক সময় ভুলভাবে বলি যে হ্যাঁ আমার মনে হয় ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট আছে, আমি আরো আমার কি করি, আউটপুট বাড়ানোর চেষ্টা করি।
সো এই ধরনের পলিসি মিস্টেক হয়ে থাকে অনেক সময়, যে আমি পটেনশিয়াল থেকে বেশি অ্যাচিভ করতে চাচ্ছি, বিকজ আমি ভাবতেছি যে ইকোনমিতে যে আনএমপ্লয়মেন্টটা আছে এটা মনে হয় অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট, এটাকে আমি আরো চাইলে কমাইতে পারবো, বাট আসলে এটা হলো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, যেটা আপনি চাইলেও কমাইতে পারবেন। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি গ্রো না করে এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমরা না বুঝি, হুইচ ইজ টাফ টু আন্ডারস্ট্যান্ড, এটা ট্রু যে এটা বুঝতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং ইকোনমিক সব সব আন্ডারস্ট্যান্ডিং আপনার ক্লিয়ার থাকতে হবে, এবং ক্লিয়ার থাকলেও অনেক সময় আমরা ভুল করি। সো সেই ধরনের কোনো ভুল যদি হয়, যে আমি যদি বুঝতে না পারি যে আমার পটেনশিয়াল আউট মানে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট লেভেলটা কত, সো আমি মনে করতে পারি যে আমার আনএমপ্লয়মেন্ট আছে 10%, সো প্রবাবলি এটা অনেক হাই, আমার ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এত হওয়ার কথা না, সো এটা হয়তোবা কমাইতে পারবো, কমাইতে পারা মানে আমি আউটপুট বাড়াইতে পারবো, তো আমি পলিসি নেই। কিন্তু হয়তোবা আপনার ইকোনমিতে 10%ই হলো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, জানি না, ঠিক আছে। তো যখন আমি টার্গেট আউটপুট অ্যাচিভ করার জন্য আমি পটেনশিয়াল আউটপুট থেকে বেশি টার্গেট আউটপুট অ্যাচিভ করতে চাই, আমি কি করব, এগ্রিগেট ডিমান্ড কার্ভকে রাইটওয়ার্ড শিফট করাবো, দ্যাট মিনস আমি ইকোনমিতে রেট কমায় দিব, ফেডারেল ফান্ড রেট, যাতে সবাই এগ্রিগেট ডিমান্ড প্রডিউস করে। সো দেখেন এগ্রিগেট ডিমান্ড কার্ভকে যদি আমি রাইটওয়ার্ড শিফট করি, আমার নতুন ইকুইলিব্রিয়াম আসছে 2 নম্বরে। সো বাট খেয়াল করেন এই 2 নম্বরে আসছে, আমি টার্গেট আউটপুটে আসছি, দ্যাটস ফাইন, কিন্তু এই 2 নম্বরে তো আমি থাকতে পারবো না, বিকজ টার্গেট আউটপুট তো পটেনশিয়াল থেকে আমি বেশি টার্গেট করে ফেলছি। সো ইট ইজ নট পসিবল টু মেনটেন ইন দিস পজিশন। তো আমার কি হবে আলটিমেটলি, যেহেতু আমরা বারবার বলে আসছি যে আমার ওয়াই মাইনাস ওয়াইপি, এটা যদি আমাদের কি হয় পজিটিভ হয়, তাহলে আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট করবে। সো আমি আবার এই পয়েন্টে চলে আসবো, ইকুইলিব্রিয়ামে চলে আসবে। সো ইকুইলিব্রিয়ামে আসছি, কিন্তু আমার কি হচ্ছে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। সিমিলার হয়তো গভর্নমেন্ট যদি সেম মিস্টেক আবার করে, যে না তারা ভাবতেছে না আমার তো আউটপুট বাড়ার কথা, সো আবার কমে যাচ্ছে কেন, তারা যদি আবার বাড়াইতে চায়, তারা আবার কি করবে, এগ্রিগেট ডিমান্ড কার্ভকে রাইটওয়ার্ড শিফট করাবে, ঠিক আছে। তো আবার এই পয়েন্টে আসবে, কিন্তু আবার এসে দেখবে যে এখানে পটেনশিয়াল আউটপুট থেকে বেশি হচ্ছে, সো এগ্রিগেট সাপ্লাই আবার শিফট করবে। সো এইভাবে ডিমান্ড সাপ্লাই শিফট হওয়ার মাধ্যমে একটা পয়েন্টে যে আমি ইকুইলিব্রিয়াম পাবো আলটিমেটলি, কিন্তু ইকুইলিব্রিয়ামে আসতে আসতে পলিসি মেকিং এর ভুলের কারণে আমার ইনফ্লেশন রেট অনেক বেড়ে যাবে, ঠিক আছে। সো এখানেও আমরা দেখতেছি যে ইনফ্লেশন ইজ এ মনিটারি ফেনোমেনন, ইনফ্লেশন ইজ এ মনিটারি ফেনোমেনন, দ্যাট মিন্স মনিটারি অ্যাক্টিভিটিস পারফর্মের মাধ্যমে আমি কিন্তু ইনফ্লেশন বাড়িয়ে ফেলতেছি। তো এটা একটা কেস, এটা আপনারা একটু দেখে নিবেন। তো এইখানে যে ওই কথাগুলোই আবার একটু গ্রাফে দেখানো হয়েছে, খেয়াল করেন, এটা হলো আমার এই হরাইজন্টাল লাইনটা হলো আমার ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, আর এই লাইনটা এবড়ো থেবড়ো লাইন যেটা, সেটা হলো আমার অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট রেট। সো খেয়াল করেন ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট থেকে অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট যখন নিচে আসতেছে, তার মানে কি আপনি পটেনশিয়ালের থেকে বেশি টার্গেট করে ফেলছেন। সো পটেনশিয়াল থেকে বেশি টার্গেট করলে আপনার কি হবে, ইনফ্লেশন বাড়ার কথা। দেখেন এই সিচুয়েশন পর্যন্ত ইনফ্লেশন কিন্তু বাড়ছে। তারপরে খেয়াল করেন এই সিচুয়েশনে এসে এটা একটু স্টেবিলাইজ হয়েছে। তারপরে আবার খেয়াল করেন আমার মানে এখানে একটু ল্যাগ থাকবে, এই সিচুয়েশন মানে এই সিচুয়েশন টুকু এখানে স্টেবিলাইজ হয়েছে দেখাইছে। তারপরে আবার কি হয়েছে, এখানে এসে কি হয়েছে আপনার আবার সেম ওয়েতে সরি, এই সিচুয়েশনটা আসলে এই সিচুয়েশনটাকে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিন্স এই সিচুয়েশনে আমার পটেনশিয়াল আউটপুট আনএমপ্লয়মেন্ট রেট আর ফিকশনাল আনএমপ্লয়মেন্ট রেট সেম, তার মানে পটেনশিয়াল আউটপুট আর অ্যাকচুয়াল আউটপুট সেম, তার মানে এখানে আমার ইনফ্লেশন কমার কথা। দেন আবার এই পজিশনে চিন্তা করেন, এই পজিশনে আমার আবার কি হচ্ছে, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট থেকে আনএমপ্লয়মেন্ট কমাইতে চাচ্ছি আমি, দ্যাট মিন্স আমি আউটপুট টার্গেট বেশি করছি। তো এই পয়েন্টে যদি আমি আউটপুট বেশি টার্গেট করি, তার মানে কি ইনফ্লেশন বাড়ার কথা। দেখেন এই পয়েন্টে ইনফ্লেশন বাড়ছে, একটু ল্যাগ আছে, মানে যখন আপনি পলিসি নিচ্ছেন পলিসি থেকে ইমপ্লিমেন্টেশন হইতে একটু ল্যাগ আছে। দেন আবার এই পয়েন্টটা চিন্তা করেন, এই পয়েন্টে দেখেন আপনার ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট থেকে আনএমপ্লয়মেন্ট অনেক বেশি। সো আনএমপ্লয়মেন্ট যেহেতু অনেক বেশি, আমার ইকোনমিতে কি হওয়ার কথা, ইনফ্লেশন কমার কথা। সো দেখেন এইখানে ইনফ্লেশন কমছে। তো আবার দেখেন এই পয়েন্টে আসেন, ফ্রিকশনাল থেকে আপনার আনএমপ্লয়মেন্ট কম, তার মানে ইনফ্লেশন বাড়ার কথা, আবার দেখেন ইনফ্লেশন বাড়ছে। সো আমরা এই যেখানে যে কথাগুলো এখানে বলে আসলাম, যে আমাদের যখন আমরা ফ্রিকশনাল থেকে আমি আমার আনএমপ্লয়মেন্ট রেটকে কমাইতে চাইবো, তখন আলটিমেটলি আসলে আনএমপ্লয়মেন্ট কমবে না, আলটিমেটলি যেটা হবে আমার ইনফ্লেশন বেড়ে যাবে। সো এরপর আসেন যেটাকে বলা হয় যে জিরো লোয়ার বাউন্ড। জিরো লোয়ার বাউন্ড বলতে কি বোঝাচ্ছে, তো আমরা এতক্ষণ বলে আসছি যে আমরা ফেডারেল ফান্ড রেট চেঞ্জ করব, ফেডারেল ফান্ড রেট বাড়াবো,
অথবা কমাবো। কমানোর মাধ্যমে আমরা কি করব? এগ্রিগেট ডিমান্ডকে ইমপ্যাক্ট ফেলবো। এগ্রিগেট ডিমান্ডকে ইমপ্যাক্ট ফেলার মাধ্যমে আমাদের এগ্রিগেট ডিমান্ডকে ইমপ্যাক্ট ফেলার মাধ্যমেই তো আমি মনিটারি পলিসি অ্যাক্টিভিটি গুলা পারফর্ম করতেছি, এবং তার মাধ্যমে আমি ইকোনমিতে কি হচ্ছে অ্যাক্টিভলি কাজ করতেছি এবং ইকোনমিতে দ্রুত ইকুইলিব্রিয়ামে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি ইন কেস অফ ডিফারেন্ট টাইপ অফ শক। ঠিক আছে? ডিফারেন্ট টাইপ অফ শকে আমি ইকোনমিতে মনিটারি পলিসি নিচ্ছি এবং পলিসি নেওয়ার মাধ্যমে আমি এগ্রিগেট ডিমান্ডকে ইমপ্যাক্ট করতেছি, এবং এগ্রিগেট ডিমান্ডকে ইমপ্যাক্ট করার মাধ্যমে আমি আলটিমেটলি কি করতেছি? ইকোনমিকে খুব দ্রুত ইকুইলিব্রিয়ামে নিয়ে আসার চেষ্টা করতেছি। তা এখন তারা বলতেছে যে ইকোনমিতে ফেডারেল ফান্ড রেটটা আমি কমাইতে পারি, কত পর্যন্ত কমাইতে পারি? ফেডারেল ফান্ড রেট আমি কমাইলাম, ঠিক আছে, ফেডারেল ফান্ড রেট আমি কমাইলাম। তো কমাইতে কমাইতে আমি কত কমাইতে পারবো? তারা বলতেছে কমাইতে কমাইতে আপনি আপ টু জিরো করতে পারবেন। কারণ কি, জিরোর নিচে যদি আমি চলে যাই, খেয়াল করেন ফেডারেল ফান্ড রেটটা যদি আমার জিরোর নিচে চলে যায়, এটা তো একটা হলো নমিনাল রেট। তো নমিনাল রেট যদি জিরোর নিচে চলে যায় তার মানে কি? তার মানে যদি নমিনাল রেট যদি হয় -3%, তার মানে কি আপনি 100 টাকা আজকে জমা দিবেন, আপনি 1 বছর পরে পাবেন 97 টাকা। এটা তো আসলে ইকোনমিতে ডিজায়ার্ড না। এটা আপনি মানে এটা এটা কখনোই ইকোনমিতে হবে না। আপনি লিস্ট 100 টাকার জন্য 100 টাকা চাই, ঠিক আছে? আর কম কখনো মানে লিস্ট 100 টাকার জন্য আপনি হয়তো 100 টাকা হইলেও আপনি রাজি আছেন, কিন্তু কম তো কখনোই আপনি নিতে রাজি নাই। তো আমরা বলতেছি যে ফেডারেল ফান্ড রেটের একটা লোয়ার বাউন্ড আছে। সেটা কি? সেটা হলো জিরো। ফেডারেল ফান্ড রেট ক্যান নট গো বিয়ন্ড জিরো। জিরোর নিচে যাইতে পারবে না। ঠিক আছে? নিচের দিকে ক্যান নট গো বিয়ন্ড জিরো, নিচের দিকে জিরোর নিচে যাইতে পারবে না ফেডারেল ফান্ড। সো এটাকে বলা হয় ফেডারেল ফান্ড রেটের লোয়ার বাউন্ড। ঠিক আছে? সো কি বলছে দেখেন, the federal can attempt to reduce the real interest rate by lowering the federal fund rate. ঠিক আছে? সো আমি কি করতে পারি? দেখেন ফেডারেল ফান্ড রেটের মধ্যে দুইটা পোরশন আছে। একটা হলো গিয়ে রিয়াল ইন্টারেস্ট রেট, আর একটা হলো ইনফ্লেশন। সো আমি কি করতে পারি? আমার ইনফ্লেশন টার্গেট তো ধরেন 5% আছে। আমার রিয়াল ইন্টারেস্ট রেট ধরেন আগে ছিল 5%। তাহলে আমার ফেডারেল ফান্ড রেট ছিল কত পার্সেন্ট? 10%। ঠিক আছে? তো আমি যখন ইকোনমিতে আমি ফেডারেল ফান্ড রেট কমাচ্ছি, সো আসলে আমি মূলত রিয়াল রেটটাকেই কমাচ্ছি, কারণ ইনফ্লেশনটা তো ইকোনমিতে অলরেডি পারসিস্টেন্ট আছে এবং এটাকে আমি টার্গেট ইনফ্লেশন ধরে নিছি। তা আমি জেনারেলি কি করতেছি? রিয়াল রেটটাকে কমাচ্ছি, কমিয়ে আমি আসলে মূলত ফেডারেল ফান্ড রেটটাকে কমাচ্ছি। ঠিক আছে? কারণ ইনফ্লেশন তো আলটিমেটলি কেউ পাচ্ছে না। ইনফ্লেশন আমিও পাচ্ছি না, যে আমাকে লোন দিচ্ছে সেও পাচ্ছে না। সো আমার চিন্তা থাকবে হলো কি, আর ফেডারেল মানে রিয়াল রেটটাকে চেঞ্জ করা। রিয়াল রেট যদি চেঞ্জ হয় তার মানে যে লোন নিতে যাবে সে বুঝবে হ্যাঁ আমি তাহলে এখন কম রেট দিচ্ছি। যদি রিয়াল রেটের সাথে ইনফ্লেশনও চেঞ্জ হয়ে যায়, তাহলে মানে রিয়াল রেট আমি 1% কমাইলাম, ইনফ্লেশন 1% বেড়ে গেল, তাহলে তো আলটিমেটলি আমার কোনো চেঞ্জ নেই। তো আমি ধরতেছি ইনফ্লেশনটা আমার ফিক্স, আমি রিয়াল রেটটাকে কমাচ্ছি। রিয়াল রেট যদি কমাই তাহলেই আলটিমেটলি আমার কি হচ্ছে? ফেডারেল ফান্ড রেট কমতেছে, কনসিডারিং ইনফ্লেশন ইজ সেম। ইনফ্লেশন কেন সেম ধরতেছি? কারণ ইনফ্লেশনটা একটা মার্কেট ফেনোমেনা, এটা তার ইনফ্লেশনটাকে আমি টার্গেট রেটে রাখতে চাচ্ছি আর কি সবসময়। So এখন কি বলছে দেখেন, the federal fund rate though is stated in nominal terms is and therefore cannot fall between below zero, এটা আমরা বললাম। The zero floor on the federal fund rate is referred to as the zero lower bound. Okay. এখন বলছে deriving the aggregate demand curve with the zero lower bound. So zero lower bound যদি হয় তাহলে আমরা কিভাবে aggregate demand curve পাইতে পারি? ঠিক আছে? সো যখন আমাদের ইকোনমিতে ফেডারেল ফান্ড রেট জিরোতে চলে আসবে, এরপরে কন্ডিশনটা কি হবে সেটা আমরা জানতে চাচ্ছি। সো দেখেন কি বলছে, উইথ দ্য ফেডারেল ফান্ড রেট এট দ্য ফ্লোর অফ জিরো, as inflation and expected inflation fall, the real interest rate rise, creating a downward slope MP marginal মানে এটা মনিটারি পলিসি কার্ভ। ঠিক আছে? দ্য প্রসেস, আমি এটা গ্রাফে আসতেছি, দ্য প্রসেস described above creates a kink in the aggregate demand curve as well. সো এটা আমরা এখন দেখতে চাচ্ছি কিভাবে। খেয়াল করেন, প্রথমে আমরা 3 নাম্বার পয়েন্টটাতে আসছি। 3 নাম্বার পয়েন্টে খেয়াল করেন, আমার ইকোনমিতে রিয়াল ইন্টারেস্ট রেট 2%, আমার ইনফ্লেশন রেট, এটা হলো রিয়াল ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন রেট হলো 3%। সো আমার ফেডারেল ফান্ড রেট আলটিমেটলি কত? ফেডারেল ফান্ড রেট আলটিমেটলি 3 আর 2 হলো 5%। ঠিক আছে? সো এই সিচুয়েশনে আমি চাইলে কি করতে পারবো? ফেডারেল ফান্ড রেটকে কমাইতে পারবো। ঠিক আছে? ফেডারেল ফান্ড রেটকে কমাইতে পারবো। আর খেয়াল করেন আমাদের ডিমান্ড কার্ভটা যদি খেয়াল করেন, ডিমান্ড কার্ভটা কি ছিল? ডিমান্ড কার্ভটা অলওয়েজ ডাউনওয়ার্ড স্লোপিং। তো এখানে আমার ছিল ইনফ্লেশন রেট,
আর এখানে ছিল আমার এগ্রিগেট আউটপুট। ঠিক আছে, এগ্রিগেট আউটপুট। তো আমার যত ইনফ্লেশন রেট যত বেশি হবে আউটপুট কম হবে, যত কম হবে আউটপুট বেশি হবে, তাই তো? এরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো এখন খেয়াল করেন, আমি ফেডারেল ফান্ড রেট যখন আমার মানে আমি যখন এই 3 পয়েন্টে আছি, দ্যাট মিনস আমার ইনফ্লেশন রেট 3%। তো ইনফ্লেশন রেট যখন 3%, আমার এগ্রিগেট আউটপুট হলো 9। তো আমি এটাকে আরো কমাইতে পারবো। কারণ কি আমার ফেডারেল ফান্ড মানে ফেডারেল ফান্ড রেটকে আমি 5% থেকে 4%, 3%, 2% এরকম করতে পারবো। কতটুকু নামাইতে পারবো খেয়াল করেন। সো আমি যখন এটাকে নামাচ্ছি, ফেডারেল ফান্ড রেট যখন আমি কমাচ্ছি, ফেডারেল ফান্ড রেটের মধ্যে দুইটা পার্ট আছে, একটা কি, একটা হলো রিয়াল রেট, একটা হলো ইনফ্লেশন। ঠিক আছে, সো আমি তো ইনফ্লেশনটাকে ইনট্যাক্ট ধরতেছি, আমি ফেডারেল ফান্ড রেটটাকে কমাচ্ছি। ঠিক আছে, তো এটা যত আমি কমাবো আমার কি হবে, ইকোনমিতে আমার ইনফ্লেশন কমে যাবে, মানে ইনফ্লেশনের ইম্প্যাক্ট আস্তে আস্তে কমা শুরু করবে। মানে ফেডারেল ফান্ড রেট আমি কমাচ্ছি, আর ইনফ্লেশনটা কিভাবে কমতেছে, ইনফ্লেশনটা মার্কেট মেকানিজমের মাধ্যমে কমতেছে, ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে ইনফ্লেশনটা কমতেছে আর কি। ঠিক আছে, সো ইনফ্লেশন রেট তখন যখন কমে যাবে তখন আমি কি করতে পারবো, আরো হায়ার মানে আরো হায়ার আউটপুট অ্যাচিভ করতে পারবো যত কমবে। ঠিক আছে, এখন খেয়াল করেন এই পয়েন্টটাতে, খেয়াল করেন এই পয়েন্টটাতে, দেখেন আমার ইনফ্লেশন রেট হলো 2%। এই ইনফ্লেশন রেটে আমি যদি আমাদের যে টেইলর রুল আছে, সাপোজ সেই টেইলর রুল অনুযায়ী যদি আমি আমার টার্গেট রেটটা ডিটারমাইন করি, সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের আসলে ফেডারেল ফান্ড রেট আছে -2%। এটা আর কি আমি মানে ধরে নিচ্ছি, এটা কোনো গ্রাফের মাধ্যমে অ্যাচিভ করা না, ধরে নেয়। সো এই পয়েন্টটা যদি হয় +2% আর এটা যদি হয় -2%, তাহলে খেয়াল করেন আমার ফেডারেল ফান্ড রেট আলটিমেটলি কত, আমার রিয়াল রেট হলো -2%, ইনফ্লেশন হলো 2%, দ্যাট মিনস ফেডারেল ফান্ড রেট হলো 0। সো এই পয়েন্টের নিচে আমি কি আর ফেডারেল ফান্ড রেটকে নামাইতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ কি, ফেডারেল ফান্ড রেট নামানো মানে কি, আমার মানে এই রিয়াল রেটটাকে নামানো। রিয়াল রেটকে যদি আমি 3% করে ফেলি, এটা যদি 2% থাকে, তাহলে আমার আলটিমেটলি কিন্তু এটা -1% হয়ে যাচ্ছে, which is not possible। নমিনাল রেট কখনোই নেগেটিভ হবে না। ঠিক আছে, সো তারা বলতেছে এই পয়েন্টের নিচে আসলে আমি আর নামতে পারবো। আমি কোথায়, এরপরে যেটা হবে, এরপরে সেটা হবে যে আমার ইকোনমিতে দেখা যাবে ইনফ্লেশন যদি আরো কমে, দুই থেকে 3 থেকে যদি 2 এর থেকে যদি 1-এ চলে আসে ইনফ্লেশন, তখন দেখা যাবে ফেডারেল ফান্ড রেট আসলে না কমে উল্টা ফেডারেল ফান্ড রেট বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস -2 থেকে -1-এ চলে আসতেছে। ঠিক আছে, সো এটার মাধ্যমে আমি এখানেও কিন্তু আমি জিরো লোয়ার বাউন্ডে আছি, এটা যতক্ষণ আরো কমতে থাকবে আমি জিরো লোয়ার বাউন্ডেই থাকবো, মানে এই পয়েন্টের পরে আমি যত কমতে থাকবো, ইনফ্লেশন যদি আরো কমাইতে চাই, আমি যত কমাইবো আমার ফেডারেল ফান্ড রেট তত বাড়া শুরু করবে। সো জেনারেল আন্ডারস্ট্যান্ডিং কি, জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হলো আমি ফেডারেল ফান্ড রেট কমাবো যাতে আমার ইনফ্লেশন টার্গেটটাও আমি অ্যাচিভ করতে পারি, যেটা আমি হলো ইনফ্লেশন আমি কমাইতে পারি আর কি। ঠিক আছে, সো আমি এই পয়েন্টের থেকে আমার যদি আমি ফেডারেল ফান্ড রেট আরো কমাই, সো আমার টার্গেট হলো আমি ইনফ্লেশনও কমাবো। কিন্তু ইনফ্লেশন কমতে কমতে যদি ইনফ্লেশন 2-এ চলে আসছে, তখন আমরা দেখতেছি যে আমার ফেডারেল ফান্ড রেটও চলে আসছে -2-তে। সরি, ফেডারেল ফান্ড রেট না, রিয়াল রেট -2-তে চলে আসছে। তো রিয়াল রেট যদি -2-তে আসে আর ইনফ্লেশন যদি 2-তে আসে, তো এই পয়েন্টে আমরা বলতেছি আমি জিরো লোয়ার বাউন্ডে চলে আসছি, তার মানে এর থেকে নিচে আমার আসলে ফেডারেল ফান্ড রেট নামানো সম্ভব না। কারণ কি, কারণ এর থেকে নিচে ফেডারেল ফান্ড রেট নামাইলে আমার ফেডারেল ফান্ড রেট হয়ে যাবে কি, নেগেটিভ। আচ্ছা, এরপর যেটা আরেকটা কন্ডিশন যেটা, সেটা বলতেছে যে এর থেকে নিচে যদি আমি ইনফ্লেশন কমাইতে চাই, সেই ক্ষেত্রে আমার আসলে ফেডারেল ফান্ড রেট আর কমে না, না কমে এটা বরং বেড়ে যায়, দ্যাট মিনস -2 থেকে -1 এ যায়। যেটা আসলে মানে আমাদের পলিসি ইমপ্লিমেন্টেশনে কি, আমরা কমাই, আমরা বাড়াই না। ঠিক আছে, তো এখানে উল্টা বেড়ে যাচ্ছে। তো এখন খেয়াল করেন এই পজিশন গুলাই যদি খেয়াল করেন, পয়েন্ট 2 তে যদি খেয়াল করেন, পয়েন্ট 2 তে আমরা বলতেছি আমার ইনফ্লেশন রেট 2%, সো আমি এই পয়েন্টে আউটপুট অ্যাচিভ করতেছি। কিন্তু পয়েন্ট 1 এ যেটা হচ্ছে, পয়েন্ট 1 এ খেয়াল করেন আমার ইনফ্লেশন রেট যদিও কমতেছে, 1 এ চলে আসছে, কিন্তু আমার ফেডারেল ফান্ড রেট কি হচ্ছে, মানে রিয়াল ইন্টারেস্ট রেট কি হচ্ছে, রিয়াল ইন্টারেস্ট রেট কিন্তু আলটিমেটলি বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস -2 থেকে -1 এ যাওয়া মানে কি, বেড়ে যাওয়া। সো বেড়ে যাওয়ার কারণে আমার আলটিমেটলি যেটা আমি বলতেছি যে ইনফ্লেশন কমলে আমার আউটপুট বাড়ার কথা, সেটা না বেড়ে বরং আউটপুট কি হচ্ছে, কমে যাচ্ছে। কারণ কি, ফেডারেল ফান্ড রেট বেড়ে যাচ্ছে। তো এই জন্য এই পয়েন্টটাকে আমরা বলি কিঙ্কড ডিমান্ড কার্ভ। ঠিক আছে, সো জিরো লোয়ার বাউন্ড পর্যন্ত এটা কমতে থাকবে, ইনফ্লেশন কমার সাথে সাথে ডিমান্ড কম, মানে ডিমান্ড বাড়তে থাকবে। কিন্তু
জিরো লোয়ার বাউন্ডের পরে যদি ইনফ্লেশন আরো কমাইতে চাই আমরা, সেই ক্ষেত্রে আসলে আলটিমেটলি আমার কি হবে না, ডিমান্ড বাড়বে না, বরং ডিমান্ড কমা শুরু। তো এই জন্য এটাকে আমরা বলতেছি কিঙ্ক ডিমান্ড কার্ভ। সো এখন খেয়াল করেন, এই যে যখন আমি জিরো লোয়ার বাউন্ডে চলে যাই, তখন আমার কি হয়, ইকোনমি যদি জিরো লোয়ার বাউন্ডে চলে আসে, দ্যাট মিনস যদি ইকোনমির ইকুইলিব্রিয়াম যদি এই পয়েন্টে থাকে, এই পয়েন্টে মানে কি এটা জিরো লোয়ার বাউন্ডের নিচে আছে, সেই ক্ষেত্রে আমার যেটা হয় যে ইকোনমিতে আমি কি করতে পারি না, দেখেন বলছে যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ সেলফ কারেক্টিং মেকানিজম। তার মানে কি, ওই যে নো পলিসি রেসপন্স, যেটা আমরা বলে আসছি নো পলিসি রেসপন্স, নো পলিসি রেসপন্স মানে কি, নো পলিসি রেসপন্স মানে হলো সেলফ কারেক্টিং মেকানিজম, ইকোনমি অটোমেটিক্যালি কারেক্টেড হচ্ছে। কিন্তু যখন আপনি জিরো লোয়ার বাউন্ডের নিচে আছেন, তখন ইকোনমি অটোমেটিক্যালি মানে কারেক্টেড হইতে পারে না। কারণ কি, দেখেন কি বলছে, প্রথমে কি বলছে, যখন এই পয়েন্টে আমি আসি ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে, তো ইকুইলিব্রিয়ামে এই পয়েন্টে আছি, আমি কি আছি, আউটপুট থেকে অনেক নিচে আছি। তো আউটপুট থেকে যদি অনেক নিচে থাকে, এরপরে আমার কি হবে, এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করার কথা রাইট ওয়ার্ড। তো এগ্রিগেট সাপ্লাই কার্ভ দেখেন রাইট ওয়ার্ড শিফট করতেছে, 1 থেকে 2 আসতেছে, 2 থেকে 3 আসতেছে। কিন্তু দেখেন যদিও এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করতেছে, আমি আরো দূরে সরে যাচ্ছি, কি থেকে, আউটপুট থেকে দূরে সরে যাচ্ছি। তো আমি লং টার্মে কখনোই কি করতে পারবো না, লং টার্মে আমি কখনোই আমার পটেনশিয়াল আউটপুটে আসতে পারবো না। তো এই কথাটাই এখানে বলছে যে দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য সেলফ কারেক্টিং মেকানিজম। কেন সেলফ কারেক্টিং মেকানিজম ডিসঅ্যাপিয়ার করতেছে, কারণ কেন সেলফ কারেক্টিং মেকানিজম ডিসঅ্যাপিয়ার করতেছে, এটা যদি আমরা দেখতে চাই, সেলফ কারেক্টিং মেকানিজমটা ডিসঅ্যাপিয়ার করার কারণটা কি, কারণটা হলো যে আপনি আপনার ইকোনমিতে সাপ্লাই বাড়তেছে, কিন্তু সাপ্লাই বাড়া সত্ত্বেও আপনার কি হচ্ছে না, ইকোনমিতে আপনার পটেনশিয়াল আউটপুটে আপনি চলে যেতে পারছেন। তো দেখেন বলছে, when the economy is in a situation in which equilibrium output is below potential output and the zero lower bound on the policy rate has been reached, output is not restored to potential level if policymakers do nothing। যদি কিছু না করি তাহলে আলটিমেটলি আমি potential output-এ ফেরত যাইতে পারবো। In addition, in this situation, the economy going into a deflationary spiral characterized by continually falling inflation and output. So যেটা বলতেছে, যদি আমি লোয়ার বাউন্ডের নিচে চলে যাই, তখন যেটা হবে, ইকোনমিতে এগ্রিগেট সাপ্লাই, যদিও এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করবে, সেটা আলটিমেটলি আপনার ইকোনমিতে ইনফ্লেশন কমতে থাকবে ঠিকই, কিন্তু ইকোনমিতে একটা ডিফ্লেশনারি সিচুয়েশন হবে, ইকোনমিতে আউটপুট জিডিপি অনেক কমে যাবে, আনএমপ্লয়মেন্ট অনেক বেড়ে যাবে এবং ডিফ্লেশনারি কন্ডিশন ক্রিয়েট হবে। যেটা আমি এখান থেকে দেখতেছি যে যতই আমরা মানে এগ্রিগেট সাপ্লাই তো অবশ্যই শিফট করবে, বিকজ আমাদের এগ্রিগেট আউটপুট থেকে আমি নিচে প্রডিউস করতেছি, কিন্তু শিফট করার সাথে সাথে আমার বরং এটা পজিটিভ কোনো ইম্প্যাক্ট না দিয়ে এটা আরো নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, খেয়াল করেন, অলরেডি আমি ফেডারেল ফান্ড রেট এই পয়েন্টে আছে, তার মানে কি ফেডারেল ফান্ড রেট এই পয়েন্ট ক্রস করছে, মানে কি ফেডারেল ফান্ড রেট অলরেডি আমার কিসে আছে, নেগেটিভ হয়ে গেছে, মানে জিরো হয়ে গেছে, জিরোর নিচে আছে। তার মানে ফেডারেল ফান্ড রেট আমি চাইলেই আর কি করতে পারবো না, কমাইতে পারবো না। তাহলে আমার পলিসি ইমপ্লিমেন্টেশন কি হবে, আমি কি করব, এই সিচুয়েশনে যদি আমি কখনো পড়ে যাই, তখন আমি কি করব। তো এটাই তারা এখানে বলতেছে যে তখন আমাদের নন কনভেনশনাল মনিটারি পলিসি বা কোয়ান্টিটেটিভ ইজিং ফলো করতে হবে। এটা যদি আপনারা খেয়াল করেন, আপনাদের চ্যাপ্টার 17-এ প্রবাবলি আমরা মনিটারি পলিসির মেকানিজম গুলো নিয়ে যেখানে আলোচনা করছি, ওইখানে আমরা এইগুলা নিয়েও আলোচনা করছি যে নন কনভেনশনাল মনিটারি পলিসি মেকানিজম গুলা কি কি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নন কনভেনশনাল মনিটারি পলিসি মেকানিজম গুলো ফলো করতে হবে। তো সেগুলা কি, সেগুলোর মধ্যে 3টা এখানে আলোচনা করা হয়েছে। একটা হলো লিকুইডিটি প্রভিশন, একটা হলো অ্যাসেট পারচেজ, আর একটা হলো ম্যানেজমেন্ট অফ এক্সপেকটেশন। সো প্রথমটা হলো লিকুইডিটি পজিশন, সরি লিকুইডিটি প্রভিশন। লিকুইডিটি প্রভিশন বলতে কি বোঝাচ্ছে দেখেন, এ সেন্ট্রাল ব্যাংক ক্যান ব্রিং ডাউন ফাইন্যান্সিয়াল ফ্রিকশন directly by increasing its lending facility in order to provide more liquidity to impaired markets so that they can return their normal function. This declining friction or financial friction lowers the real interest rate for investors. So খেয়াল করেন, আমরা যেখানে ডিমান্ড কার্ভ নিয়ে কথা বলছিলাম আগের চ্যাপ্টারটাতে, সেখানে আমাদের অনেকগুলো আমরা ইন্টারেস্ট রেট বলছিলাম, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলছিলাম, তারপরে আমরা বলছিলাম ট্যাক্স বলছিলাম, ঠিক আছে। এগুলোর মধ্যে সর্বশেষে কিন্তু একটা ছিল ফাইন্যান্সিয়াল ফ্রিকশন। ফাইন্যান্সিয়াল ফ্রিকশন মানে কি, ফাইন্যান্সিয়াল ফ্রিকশন হলো ইনফরমেশন এসিমেট্রি, ঠিক আছে। সো ইকোনমিতে ইনফরমেশন এসিমেট্রি থাকতে পারবে।
ইকোনমিতে সবাইকে আমার অ্যাক্সেস টু ইনফরমেশন দিতে হবে। সো আমি ইকোনমিতে ইনফ্লেশন ইন্টারেস্ট রেট অনেক কমাইছি, কমাইতে কমাইতে জিরো করে ফেলছি, বাট ইকোনমিতে কি হচ্ছে না, মানুষজন আমার টাকা নিচ্ছে না, নিয়ে ইউজ করতেছে না। যদি নিয়ে ইউজ করতো তাহলে তো এগ্রিগেট সাপ্লাই এগ্রিগেট ডিমান্ড কার্ভ অনেক শিফট করতো, কিন্তু তারা ইউজ করতেছে না বা কোনো কারণে এটা কাজে দিচ্ছে না। সো আমার কি করতে হবে, তার মানে হলো ইকোনমিতে আমার কি আছে, ফাইন্যান্সিয়াল ফ্রিকশন আছে, দ্যাট মিনস এসিমেট্রি অফ ইনফরমেশন আছে। ঠিক আছে, মানুষ ইনফরমেশন পাচ্ছে না, বাট কিভাবে বা ওই ইনফরমেশনটা কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা তারা জানে না, বা পিপল বুঝে না আসলে এই পলিসির কারণ কি বা পলিসির মাধ্যমে কি অ্যাচিভ করতে চাওয়া হচ্ছে। তো আমার কি করতে হবে, আমার ইকোনমিতে যাদের জন্য এই লোনটা দেয়া হচ্ছে তারা এই লোনটা নিচ্ছে কিনা, বা যাদের জন্য রেটটা কমানো হচ্ছে তারা আসলে এই রেট কমানোর সুবিধাটা ভোগ করতেছি কিনা সেটা আমাকে এনশিওর করতে হবে। তো সেই জন্য আমার কি হতে পারে, আমার হতে পারে এই যে আমরা যেমন অনেক সময় দেখি যে কৃষকদের জন্য অ্যাকাউন্ট খোলা হয়েছে, তার মানে কি, তার মানে কৃষকরা যাতে খুব ইজিলি লোন নিতে পারে, 10 টাকায় অ্যাকাউন্ট খোলা হয়েছে। ঠিক আছে, তার মানে কৃষকরা এখন যাতে খুব সহজেই তারা লোন নিতে পারে 10 টাকার অ্যাকাউন্টের মাধ্যমে। আগে হয়তোবা সেই কৃষক বুঝতোই না কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, সে এখন জানে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, সে লোন নিতে পারতেছে। বা ধরেন আগে আপনার মানে জেনারেল পিপলের মধ্যে এই অ্যাওয়ারনেসই ছিল না যে গভর্নমেন্টের কাছ থেকে আপনি কিভাবে লোন নিতে পারবেন বা লোনের জন্য আপনার কি কি কাগজপত্র দাখিল করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, ইকোনমিতে ফাইন্যান্সিয়াল ফ্রিকশন কমাইতে পারবেন। আর যখন ফাইন্যান্সিয়াল ফ্রিকশন কমাবেন তখন ইন্টারেস্ট রেট আপনি যেই রেটে রাখছেন সেই রেটই থাকবে, কিন্তু মানুষ এখন আগের থেকে বেশি ডিমান্ড করবে। কিসের ডিমান্ড করবে, লোনের ডিমান্ড করবে। ঠিক আছে, বা ইকোনমিতে আপনি আগের থেকে বেশি মানির ডিমান্ড করবে তারা। সো সেটাই তারা এখানে বলতেছে, যদি আমি ফাইন্যান্সিয়াল ফ্রিকশন কমাইতে পারি এবং ইকোনমিতে লিকুইডিটি বাড়াইতে পারি তখন কি হবে, ইকোনমিতে এগ্রিগেট ডিমান্ড কার্ভ শিফট করবে, শিফট করে এই ডিমান্ড কার্ভটা এখানে শিফট করবে এবং এগ্রিগেট সাপ্লাইতে আগের পজিশনেই আছে। শিফট করার ফলে আমি কিন্তু এই পজিশনে আসতে পারবো, দ্যাট মিনস আমি আমার ডিজায়ার্ড আউটকামে নিয়ে আসতে পারবো যদি আমি কি করতে পারি, আমি লিকুইডিটিটাকে বাড়াইতে পারি। আর লিকুইডিটিটা বাড়াইলে কি হচ্ছে দেখেন, লিকুইডিটিটা বাড়াইলে যেটা হচ্ছে যে আমরা বলে আসছি যে এটা আরেকটু খেয়াল করেন যে টোটাল যে ফেডারেল ফান্ড রেট, রিয়াল ইন্টারেস্ট রেট যেটা, রিয়াল রেট যেটা, এর মধ্যে একটা আছে ইন্টারেস্ট রেট, আরেকটা আছে কস্ট অফ ফ্রিকশন, ফাইন্যান্সিয়াল ফ্রিকশন। এটা আপনাদের বইয়ে আপনারা দেখবেন এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে যে রিয়াল ইন্টারেস্ট রেট যেটা, রিয়াল আমরা প্রথমে বলছি ফেডারেল ফান্ড রেট, ফেডারেল ফান্ড রেট হলো গিয়া রিয়াল রেট প্লাস ইনফ্লেশন। এখন আমরা এই রিয়াল রেটটাকে ভাগ করতেছি, একটা হলো রিয়াল রেট হলো রিয়াল ইন্টারেস্ট রেট, আরেকটা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিকশন। ঠিক আছে, তো ফাইন্যান্সিয়াল ফ্রিকশন যত বেশি হয়, দ্যাট মিনস যত বেশি এসিমেট্রি থাকবে তত আপনার রিয়াল ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। যত কম এসিমেট্রি থাকবে আপনার রিয়াল ইন্টারেস্ট রেট তত কমে যাবে। তো আপনি যখন ফাইন্যান্সিয়াল ফ্রিকশনটাকে কমাইতে পারতেছেন রিগার্ডিং গিভিং পিপল আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং আপনার পলিসি, দেন আপনার ইনফরমেশন দিয়ে, তারপর লিকুইডিটি বাড়িয়ে, দ্যাট মিনস সবার কাছে অ্যাভেলেবেল করা সব আপনি শুধুমাত্র এমন হতে পারে শুধুমাত্র গভর্নমেন্ট ব্যাংক না, আপনি প্রাইভেট ব্যাংকগুলোর হেল্পের মাধ্যমে আপনি কি করতেছেন, লোয়ার রেটে লোন দেওয়ার ব্যবস্থা করতেছেন, আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি ব্যাংকের শাখা নিয়ে যাচ্ছেন। এর মাধ্যমে আপনি কি করতেছেন, টাকাটা সবার হাতে দেয়ার পলিসিটা করতেছেন যাতে সবার হাতে টাকাটা যায়। আপনি যে ইন্টারেস্ট রেট কমাচ্ছেন, কেন কমাচ্ছেন, যে সবাই টাকা নিবে, তো এই টাকাটা সবার হাতে যেন যায়। আর যখনই সবার হাতে টাকাটা যাবে আপনার ইকোনমিতে লিকুইডিটি বেড়ে যাবে। তো লিকুইডিটি বাড়বে যখন, তখন আপনার কি হবে, একদিকে ডিমান্ড কার্ভটা রাইটওয়ার্ড শিফট করবে এবং আমি আলটিমেটলি পটেনশিয়াল আউটপুটে যেতে পারবো। আর এখানে যেটা বলছে যে এটা কেন হচ্ছে, এই কারণ যখন আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিকশনটা কমাইতে পারবেন আলটিমেটলি আপনার রিয়াল ইন্টারেস্ট রেটটা ইফেক্টিভ রিয়াল ইন্টারেস্ট রেটটা আসলে কমে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য এটা সম্ভব। দেন আসেন সেকেন্ড যেটা, অ্যাসেট পারচেজ এন্ড কোয়ান্টিটেটিভ ইজিং। সো আমরা কি করতে পারি, গভর্নমেন্ট অনেক সময় কি করে, কোয়ান্টিটেটিভ ইজিং মানে হলো গভর্নমেন্ট অনেক সময় প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারে, প্রাইভেট সেক্টরের বন্ড কিনতে পারে, সেখানে ইনভেস্টমেন্ট করতে পারে, সেটার মাধ্যমে তারা কি করতে পারে, আপনার ইকোনমিতে লিকুইডিটি বাড়াইতে পারে। সো লিকুইডিটি বাড়ানোর মাধ্যমে ওই যে আবার সেম ওয়েতে যখন আপনার সাপোজ স্কয়ার কোম্পানি আপনার একটা বন্ড ইস্যু করলো। এখন এই বন্ডটা যদি আপনার সে ইস্যু করার পরে যদি জেনারেল পাবলিকের পাশাপাশি যদি গভর্নমেন্টও এই বন্ডে বিট করে, তখন দেখা যাবে যে এই বন্ডের প্রাইস অনেক বেড়ে যাবে। ঠিক আছে, কারণ কি বন্ডের ডিমান্ড অনেক বেড়ে গেছে। জেনারেল সেন্সে যেটা হতো যে জেনারেল পিপল এখানে বিট করতো, একটা প্রাইস হতো, এখন গভর্নমেন্টও এখানে বিট করতেছে, দ্যাট মিনস এটা প্রাইস একটু কি হবে, বেশি হবে, কারণ ডিমান্ড অনেক হাই হচ্ছে। গভর্নমেন্ট
অ্যাসেট পারচেসের ডিমান্ডে ইম্প্যাক্ট ফেলতেছে। তো যখন ডিমান্ড হাই হবে প্রাইস বেড়ে যাবে, প্রাইস বেড়ে যাওয়া মানে এই বন্ডের যে ইন্টারেস্ট রেট সেটা কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা সেটা কমে যাবে। তো বন্ডের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যখন কমে যাবে তখন স্কয়ারের মতো অন্যান্য কোম্পানিও চিন্তা করবে যে আমরাও বন্ড ইস্যু করব, আমরাও বন্ডের হায়ার প্রাইস পাবো, তার মানে কি বন্ডের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কম হবে। তো এইভাবে সবাই বন্ড ইস্যু করা শুরু করবে, গভর্নমেন্ট সেগুলোর জন্য বিড করবে, সেখান থেকে ইনভেস্টমেন্ট করবে, করার মাধ্যমে সে কি করবে ইকোনমিতে মানি সার্কুলেশন করবে এবং ইকোনমির যে রেট অফ ইন্টারেস্ট সেটা কমে যাবে। তো দেখেন কি বলছে, দ্য মনিটারি অথরিটিস ক্যান অলসো লোয়ার ফাইন্যান্সিয়াল ফ্রিকশন বাই লোয়ারিং ক্রেডিট স্প্রেড থ্রু দ্য পারচেস অফ প্রাইভেট অ্যাসেট। সো ক্রেডিট স্প্রেড কেন কমবে? ক্রেডিট স্প্রেড মানে কি? ক্রেডিট স্প্রেড মানে হলো গিয়ে আপনার একটা হলো মানে কর্পোরেট বন্ড, ধরেন কর্পোরেট বন্ডের ইন্টারেস্ট রেট মাইনাস ফেডারেল বন্ডের ইন্টারেস্ট রেট। কর্পোরেট বন্ডের ইন্টারেস্ট রেটের মধ্যে কি আছে? ক্রেডিট রিস্ক আছে, ঠিক আছে, আর ফেডারেল বন্ডের ইন্টারেস্ট রেটে ক্রেডিট রিস্ক নাই। সো এই দুইটার ইন্টারেস্ট রেটের পার্থক্যতে যেই স্প্রেডটা পাই এই স্প্রেডটাকে আমরা বলি ক্রেডিট স্প্রেড। দ্যাট মিন্স ক্রেডিট রিস্ক নাই, এজন্য বলি ক্রেডিট স্প্রেড। সো খেয়াল করেন কর্পোরেট ফেডারেল বন্ডের রেট তো ইকোনমিতে একটা ফিক্স আছে, কিন্তু যখন গভর্নমেন্ট বা আপনার সেন্ট্রাল ব্যাংক ইকোনমিতে বন্ড পারচেস, প্রাইভেট বন্ড পারচেস করার জন্য বিড করবে, তখন কি হবে? প্রাইভেট বন্ডের প্রাইস বেড়ে যাবে। দ্যাট মিনস প্রাইভেট বন্ডের যে ইন্টারেস্ট রেট সেটা কি হয়ে যাবে? কমে যাবে। সো কমার্শিয়াল বন্ডের যে রেটটা সেটা কি হয়ে যাবে? কমে যাবে। আর কমে যাওয়ার ফলে আপনার স্প্রেডটা কি হবে? স্প্রেডটাও কমে যাবে। তো এটাই বলছে লোয়ারিং ক্রেডিট স্প্রেডটাকে তারা কমাইতে পারবে। Though the Federal took action, the negative aggregate demand shock to the economy from the global financial crisis was so great that Federal's quantitative easing was insufficient to overcome, and the Federal was unable to shift the aggregate demand curve at the way all the way back, and the economy still suffered severe recession. So এটা আর কি জাস্ট 2007-08 যে কন্ডিশন সেটা নিয়ে বলছে যে ওইখানে কোয়ান্টিটেটিভ ইজিং নেওয়া হয়েছিল, বাট নেওয়া সত্ত্বেও আসলে ফুলফিল রেজাল্ট তারা পায় নাই, বিকজ তখন আপনার ইকোনমির অবস্থা বেশি খারাপ ছিল। সো নেক্সট হলো ম্যানেজমেন্ট অফ এক্সপেকটেশন। সো প্রথমটা আমাদের ছিল লাইবিলিটি লিকুইডিটি প্রভিশন, দেন আমাদের ছিল হলো কোয়ান্টিটেটিভ ইজিং, দেন আমার হলো liquidity provision, asset purchase of quantitative easing, and then management of expectation. Management of expectation আসলে এটাও আপনারা পরে আসছেন ফরওয়ার্ড গাইডেন্স নামে, ওই চ্যাপ্টার 17 এ। Forward guidance in which the central bank commits to keep the policy rate low for a long period of time is another way of lowering long-term interest rate relative to short-term rate, and thereby lowering financial friction and the real rate of interest in for investment. খেয়াল করেন আমি যখন আমার ইনফ্লেশন রেটটাকে ফিক্স করে দিব, আমি একটা টার্গেট ইনফ্লেশন রেট নিব এবং এটা আমি ফিক্স করব, ফিক্স করার পরে এবং আমি এটা মানুষকে এনশিওর করাবো যে হ্যাঁ এটা আমি অবশ্যই মেনটেন করব, এবং আমার পলিসির মাধ্যমে এটা আমি যখন প্রুফ করাইতে পারবো যে এটা আমি মেনটেন করব, তখন কি হবে? তখন মানুষের মধ্যে একটা বিলিভ আসবে হ্যাঁ যে ইন ফিউচারে আমার ইনফ্লেশন রেটটা কি হবে, ইনফ্লেশন রেটটা একটা স্পেসিফিক রেটে থাকবে, এটা থেকে ডেভিয়েট করবে না। তো তখন মানুষ যেটা করবে, মানুষ শর্ট টার্ম লোন কম নিবে রাদার দেন লং টার্ম লোন বেশি নিবে। কারণ কি? কারণ অনেক সময় আমরা যখন লং টার্ম লোন নিতে যাই আমাদের মাথায় চিন্তা থাকে যে যদি লোনের রেট বেড়ে যায়, ঠিক আছে, বা যদি লোনের মানে ইন ফিউচারে আমার ইন্টারেস্ট রেট কি হবে আমি ঠিক জানি না, ঠিক আছে, যদি ইন্টারেস্ট রেট কমে যায় তাহলে তো আমি লস খাবো, আমি কমে নিতে পারতাম। বা যারা আপনার বন্ড ইস্যু করবে তারা চিন্তা করবে যে আমি কোন রেটে বন্ড ইস্যু করবো আমি জানি না, তখন দেখা যাবে তারা সবাই শর্ট টার্ম ফাইন্যান্সিং করার চিন্তা করে, যদিও তাদের হয়তোবা টাকাটা দরকার 10 বছরের জন্য, কিন্তু তারা হয়তোবা 1 বছর করে ফাইন্যান্সিং করতেছে। কারণ কি? কারণ তারা ফিউচার সম্পর্কে সিকিউর না, ফিউচারে ইন্টারেস্ট রেট কি হবে। যখন ইন্টারেস্ট রেট বা ইনফ্লেশন রেট আপনি শিওর, তখন আপনি কি করবেন? লং টার্মে বেশি আপনি পারচেস মানে লং টার্মে আপনি বেশি লোন নেবেন, ঠিক আছে। এবং যারা শর্ট টার্মে নেওয়ার কথা ছিল তারাও লং টার্মে নিবে, কারণ লং টার্মের রেটটা আপনি ফিক্স, ঠিক আছে। সো তখন কি হবে? লং টার্মের যেই ফাইন্যান্সিং, লং টার্ম রেটটা আপনার কি হবে? আলটিমেটলি কমা শুরু করবে, কারণ লং টার্মের ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে আপনার লং টার্ম রেটটা কমা শুরু করবে। কিপিং দ্য পলিসি রেট লো ফর এ লং পিরিয়ড অফ টাইম is another way to lowering long-term interest rate relative to short-term rate, and thereby lowering financial friction. তখন কি হবে? মানুষ যেহেতু ইনফ্লেশন টার্গেটিং এর একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু হলো গিয়ে যে মানুষ জানে যে ইনফ্লেশন কত হবে। তো মানুষ যখন ইনফ্লেশন টার্গেটটা সম্পর্কে জানে এবং জানে যে গভর্নমেন্ট এটা অ্যাচিভ করবে, তখন তারা
ফ্রিলি বন্ড, তারপর ফ্রিলি বন্ড ইস্যু করতে পারবে একটা স্পেসিফিক রেটে, লোন নিতে পারবে একটা স্পেসিফিক রেটে, তারপর আপনার লোন দিতে পারবে একটা স্পেসিফিক রেটে, কারণ তারা জানে ইনফ্লেশন চেঞ্জ হবে না। সো আমি যেই রেটে দিব আমার আমি এট দ্য এন্ড অফ দ্য লোন টার্ম আমি সেই রেটটাই রিসিভ করব। তো আলটিমেটলি সবকিছু নিয়ে ইকোনমিতে একটা সিমেট্রিক কন্ডিশন হয়, দ্যাট মিন সবাই সবকিছু জানে, সবাই বুঝতেছে, এবং সেই অনুযায়ী তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী তারা ডিসিশন নিতে পারে। সো আলটিমেটলি ইকোনমিতে ফাইন্যান্সিয়াল ফ্রিকশনও কমে যায়। আর সিমিলার হয়তো যখন ইকোনমিতে ফাইন্যান্সিয়াল ফ্রিকশন কমে যাবে, আলটিমেটলি আপনার একদিকে ডিমান্ড কার্ভ শিফট করবে, আপনার ইকোনমিতে আপনি ইকুইলিব্রিয়ামে আসতে পারবেন, যদিও আপনি কি জিরো জিরো লোয়ার বাউন্ডে আছেন অথবা নিচে আছেন, বা তারপরে যদি আপনি এই পলিসিগুলো নেন, আপনি এটার মাধ্যমে এগ্রিগেট সাপ্লাই কার্ভকে শিফট করতে পারবেন, সরি এগ্রিগেট ডিমান্ড কার্ভকে শিফট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা বলছে যে These can lead to both rightward shift in aggregate demand and by shifting the short-run aggregate supply curve by raising expectation of inflation. Okay, খেয়াল করেন। সো যখন এই কন্ডিশনে যেটা হয়, যদি আমি এক্সপেকটেশন যদি আমি ফিক্স করতে পারি, তখন যেটা হচ্ছে যে আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভ তো শিফট করবেই, কারণ ফাইন্যান্সিয়াল ফ্রিকশনটা কমে যাচ্ছে। পাশাপাশি তারা বলতেছে তার পাশাপাশি আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভটাও রাইটওয়ার্ড শিফট করবে, এগ্রিগেট সাপ্লাই কার্ভটাও রাইটওয়ার্ড শিফট করবে, সরি লেফটওয়ার্ড শিফট করবে। কেন লেফটওয়ার্ড শিফট করবে? কারণ এগ্রিগেট সাপ্লাই কার্ভটাও লেফটওয়ার্ড শিফট করবে, কারণ ওই যে আমরা যেটা বললাম যে আমার ইনফ্লেশন রেটটা যেহেতু ফিক্সড আছে এবং আমার রিয়াল ইন্টারেস্ট রেটটা যেহেতু আগের থেকে কমে যাচ্ছে, ঠিক আছে, এবং ইনফ্লেশন এক্সপেকটেশন যেহেতু বাড়ে নাই, যেমন আমাদের সাপ্লাই কার্ভ শিফট হওয়ার, এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট হওয়ার প্রথম কারণ ছিল কি ইনফ্লেশন এক্সপেকটেশন। তো ইনফ্লেশন এক্সপেকটেশন যদি বাড়ে, তাহলে আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড শিফট করবে। ঠিক আছে, তো ইনফ্লেশন এক্সপেকটেশন যদি আপনার ফিক্স থাকে যে আপনি একটা স্পেসিফিক রেটে আপনার ইনফ্লেশন এক্সপেকটেশন পাবেন, সেই ক্ষেত্রে আপনার এগ্রিগেট সাপ্লাই কার্ভ শিফট করতে পারে যদি আপনার ইনফ্লেশন এক্সপেকটেশন থাকে যে ইনফ্লেশন বাড়বে। ঠিক আছে, তো এখানে দেখেন কি বলছে, স্টেপ 1 এক্সপেক্টেড ইনফ্লেশন রাইজ শিফটিং এগ্রিগেট সাপ্লাই কার্ভ। ঠিক আছে, তো আপনার দেখেন ডিমান্ড কার্ভের কোনো চেঞ্জ হয় না, আপনি আগে এই পয়েন্টে ছিলেন, আপনার এগ্রিগেট সাপ্লাই এগ্রিগেট ডিমান্ড এই পয়েন্টে ছিল, ডিমান্ড কার্ভ শিফট না হয় যদি শুধুমাত্র এক্সপেক্টেড ইনফ্লেশন রেটটাকে আপনি বাড়াইতে পারেন, তাহলেও আপনার কি হতে পারে, সাপ্লাই কার্ভ শিফটের মাধ্যমে আমি কি করতে পারি, ইকুইলিব্রিয়ামে চলে আসতে পারি। এবং এটা কখন হবে, যখন আপনি জানেন আপনি টার্গেট রেটটাকে হায়ার রেটে ফিক্স করবেন এবং এটাকে ফিক্স রাখবেন, তখন আপনার এক্সপেক্টেড ইনফ্লেশন রেটটা একটু বাড়বে। এই তো মোটামুটি এই হলো আন্ডারস্ট্যান্ডিং। সো এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি জিরো লোয়ার বাউন্ডে থাকলেও আপনি আপনার ইকোনমিটাকে মানে আবার পটেনশিয়াল আউটপুট লেভেলে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এরপরে যেটা আছে এটা হলো গিয়ে আবে 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 আবেনমিক্স নিয়ে কথা বলছে। এটা হলো যে আপনার জাপানের প্রধানমন্ত্রী যে শিনজো আবে, তার যে ইকোনমিক্স এর আইডিয়া, এটা আপনারা একটু পড়বেন, এটা দেখবেন, এটা একটা কেস স্টাডির মতো বলা আছে। সো এটা নিয়ে বইও আছে আলাদা, সো জাস্ট আপনারা এটা একটু দেখে নিবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা রিভিউ কাছে অবশ্যই কোয়েশ্চেন করবেন। তো এই হলো মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা মূলত দেখলাম যে বিভিন্ন শক কন্ডিশনে আমার কি করতে হবে, আর যদি লোয়ার বাউন্ডে আমি চলে যাই কখনো, তাহলে লোয়ার বাউন্ডে আমার কি করতে হবে, এই দুইটা মূলত কোয়েশ্চেনের অ্যান্সার এখান থেকে দেয়া। সো থ্যাংক ইউ এভরিওয়ান।